তো আপনার 36 বছরের গল্পটাই আমি তুলে নিয়ে আসতে চাই আজকে। শুরু করুন আপনি। শৈশবটা হচ্ছে যে আমি আমার যখন জ্ঞান হওয়া অবধি পর্যন্ত যখন আমি বুঝি তখন আমি আমার নানা বাড়িতে ছিলাম। তো নানা বাড়িতে থাকতাম একটা কারণবশত, ওটা হচ্ছে আনন্দদায়ক, মানে আনন্দের জন্য আর কি। ওখানে বন্ধু বান্ধব বেশি ছিল, আচ্ছা, খেলাধুলা বেশি করতে পারতাম। বাবা কি করতেন? তো বাবা আমার তখন তামাকের ব্যবসা করতো, পুলিশে চাকরি করতো আমার বাবা। তো কোনো একটা কারণে চাকরিটা চলে যাওয়ার পরে উনি ব্যবসাটা বেছে নিয়েছেন। নেওয়ার পর তামাকের ব্যবসার ফাঁকে ফাঁকে কৃষিকাজ করতেন। তো তখন আমি একা ছিলাম, তখন তেমন একটা পরিবারের ভিতরে অভাব ছিল না। তারপর আমি নানা বাড়ি থাকতাম ওই বন্ধু বান্ধবের কারণে। থাকার পর আমি এক পর্যায়ে দেখলাম যে আমার মা একা থাকে, ওর কষ্ট লাগে, ছেলে সন্তান নাই। মাঝে মাঝে নানা বাড়িতে যে আমার নানির বকাবকি করে, আমার মেয়েটা রাখি দিছো কেন, আমার কাছে পাঠাই দাও। তো আমার মন বসতো না, কখনো বসতো না। তখন আমার জোর করে বাড়িতে নিয়ে আসতো, আমার নানি সহ নিয়ে আসতো। আসলে আবার আমি ওই সারাদিন থাকতাম, ওই নানির আসল ধরেই থাকতাম। আচ্ছা। তারপর বিকেলে যখন নানি আবার চলে যেত, ওরে আমি পাহাড়ে দিতাম কখন কোন সময় কোন ফাঁকে আমাকে রেখে চলে যায়। আচ্ছা। তো যদিও চলে যেত, আমি আবার এদিক দিয়ে বুঝতে পারতাম যে চলে গেছে। আমি আবার দূরে গিয়ে ওই রাস্তার মধ্যে ধরে ফেলতে আবার সাথে করে যাইতাম। যাওয়ার পর যখন আমার মামা বড়টা তখন ইন্টারমিডিয়েটে পড়ে, আমি এখন বুঝি যেটা আর কি ওই সময় বয়সটা এরকম ছিল। তো উনি আমাকে দেখে মানে চোখ রাঙ্গাইয়া অনেক রাগান্বিত ভাবে মানে আমার দিকে তাকাইছে আর রাগ করে একটা কথা বলছে। তো ওই তখন অবস্থায় আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার সাথে সাথে আমি কান্না করে দিচ্ছি যে আমি আর এখানে থাকবো না। ওই ভয়ের কারণে পরে আমি অসুস্থ হয়ে পড়ে যাই কান্না করতে করতে। তো এই ওটাতে কেটে যাওয়ার পরে আমি স্কুল জীবনে ভর্তি হইলাম। বাড়িতে এসে স্কুল জীবনে ভর্তি হওয়ার পর ক্লাস 6-7 যখন উঠছি, তখন আমার ওই একসাথে আমার স্বাস্থ্য জ্যাঠতো ভাই বোন মিলে স্কুলে যাইতাম আসতাম। ওখান থেকে এক ভাই আমাকে মানে পছন্দ করা শুরু করে দিল বলতে প্রতিনিয়ত একটা করে চিঠি লিখতো। ভাই বলতে মানে কি? আমার জ্যাঠাতো ভাই। ওকে। তো এই চিঠি লিখে আরেক জ্যাঠাতো বোনের দিয়ে পাঠিয়ে দিত। ওটা আমাকে না দিয়ে ওটা আমার বইয়ের খামের ভিতরে রেখে দিত, মলাট বলে যেটা আর কি, রেখে দিত। ওটা প্রতিদিন রাখার পর আমি স্কুল থেকে আসার পর কিন্তু আমার আব্বা মা আমার বইগুলা সব চেক করতো। চেক করার পর কিন্তু ওরা কয়েকটা চিঠি পেয়ে গেছে, যেটা আমি জানি না। ওখান থেকে একটা ওদের সাথে পারিবারিকভাবে দ্বন্দ্ব লাগে যে চিঠি দেওয়ার কারণে। তো আমার আব্বা আবার ওদের সাথে একটু মারপিট করে, মাথা টাটা ফাটাই দেয়। তো এইটাকে কেন্দ্র করে আমি আবার আমার নানার বাড়িতে চলে যাই। ওখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসি পাশ করি। এই এসএসসি পাশ করার পর আমার আব্বা প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার পরে পুরো সংসারটা আমাদের চলে না অবস্থা। এখন আমি কি করব? আমিও তো কেবল এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি। আমার মার সাথে পরামর্শ করলাম এখন আমরা কিভাবে সংসারটা চালাইতে পারি। এই অসুস্থ থাকার ঔষধ পাতি সবকিছু মিলে কিন্তু আমার চাচারা আমার পাশে আসে না, আমাদের পাশে আর আসে না। এরকম করতে করতে উনিও অসুস্থ। এখন আমিও পড়ালেখা কিভাবে করব, এটা একটু কষ্টের বিষয়। এর ফাঁকে দিয়ে আমি আবার ওই 19 থাকা অবস্থায় একজনের সাথে আমার রিলেশন হয়ে যায়। তো ওকে আমার পছন্দ লাগে এবং ও আমাকে পছন্দ করে। পছন্দ থাকা অবস্থায় ওর সাথে আমার একটা মানে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং চিঠি আদান প্রদান হওয়ার কারণে আবার এদিকে বাবা অসুস্থ। তো যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যদি আমি ওকে বিয়ে করি তাহলে হয়তো বা আমার ঝামেলাটা কমে যাবে। তো ওকে আর ফ্যামিলিগত দিক থেকে বিয়ে করা হলো না। আমি একদিন ওদের বাড়ির এদিকে বেড়াইতে আসছিলাম। বেড়াইতে আসার পর ওর ভাই মানে কথা বলছে, একটা মানে কটু কথা বলছে আর কি। এটা আমার এক ভাবি শুনতে পারছে। শোনার পরে ওই ভাবি কি করছে, বাড়িতে কথাটা লাগাইছে। লাগানোর পর এখন আমার আব্বা ওইটাকে রিয়েক্ট করি এমন একটা পর্যায়ে নিয়েছে যে আসলে আমি ওর সাথে খারাপ কিছু করে ফেলছি। উনি আমাকে ওই দিন রাত্রে মানে এমনভাবে মারতে গেছে যে হাতের মধ্যে একটা রশি নিয়ে আমার গলায় ঢুকাই দিছে, যেটা ফাঁসি বলে আর কি। ঢুকাই দিয়ে ওই ফার্স্ট এভাবে টান দিছে। টান দেওয়ার সাথে আমার হাতটা কিন্তু আমি এই ফাঁসির ভিতরে ঢুকাই দিছি, হাতে বাজি গেছে। বাজি যাওয়ার পর কোনো রকম রশিটা ফাঁক করে মাথা থেকে বের করে দিয়ে আমি একদিকে দৌড় মারছি তখন আমি ভয়ে দূরে আমার বান্ধবীর বাড়িতে গেছি। কারণ আমার বান্ধবীর বাড়ি আর আমার যার সাথে রিলেশন চলে তার বাড়ি কিন্তু পাশাপাশি। এখন ওই রাত্রের মধ্যে প্রচার হয়ে গেল যে আমি ওর সাথে রাত্রে পালাই গেছি। তখন আমি ওদের বাড়িতে গেলাম। যখন ওদের বাড়িতে 3 দিন ছিলাম, তখন আমার বান্ধবীর আব্বা যেহেতু আমার আব্বার সাথে মানে কন্ট্যাক্ট করার পর বলছে যে আসলে ও ভয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আপনি এরকম কেন করছেন? মানুষ কি মেয়েদেরকে এভাবে মারে? এটা করতেন না আপনি। তো মানুষের তো কিছু থাকতেই পারে, তাই বলে যে খারাপ কিছু এটা না। অতি কড়া শাসন ভালো না। এই সব কিছু বুঝাই আমাকে বাড়িতে দিছে। দেওয়ার পর আমি এখন একটা মানে সংকোচ ভাবে চলি, মন খুলে চলতে পারি না। তো এদিক সেদিক চললে মানুষে বলে ওই যে রাত্রে পালাই গেছে, অমুকের সাথে পালাই গেছে।
কিন্তু আসলে বিষয়টা যে কি এটা শুধু আমি জানি, আর আমার ওই বান্ধবী, আমার বান্ধবীর বাবা জানে, আর কেউ জানে না। তো এখন হাজারো সত্যি যদি আমি সামনে আনতে চেষ্টা করি, এটা কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করে না যখন, তখন আমি সবকিছু মনের প্রতি চেপে রেখে আমি আমার নানা বাড়িতে গিয়ে আবার ইন্টারমিডিয়েট জীবনটা শুরু করি। মানে ইন্টারমিডিয়েটে ভর্তি হই আমার এটা একটা মামার। বড় সমস্যা আমাদের সমাজে, মানে মেয়েরা এই জায়গাটায় যদি আসলে ফ্যামিলি সাপোর্টটা না পায়, এটা খুব দুঃখজনক আসলে। যাই হোক, হ্যাঁ বলেন তারপর। তখন আমি আমার নানা বাড়িতে চলে যাই। আমার মামারা ওখান থেকে ভর্তি করানোর পরে আমি পাশাপাশি কি করলাম, পরিবারটাকে বাঁচানোর জন্য মানবাধিকার সংস্থা নামে একটা সংস্থার মধ্যে আমি একটা জব নিলাম। কোন পরিবারকে বাঁচানোর জন্য? আমার বাবার পরিবার। কেন? মানে বাবা যেহেতু বাবা প্যারালাইজড। অসুস্থ, হ্যাঁ। ও, তো জব নেওয়ার পর আমি এখানে এদিকে ছোট ছোট ভাই বোন দুইটা আছে, এরা কেউ 6-এ পড়ে, কেউ 5-এ পড়ে, এরকম অবস্থা। আমি এসএসসির পর জবটা নেওয়ার পর পাশাপাশি জবটা করতেছি, চাকরি পড়ালেখা করতেছি। আবার এদিক দিকে ক্ষেত খামারে যে কাজগুলো আছে, ধান চাষ থেকে শুরু করে সবকিছু, এগুলো আমি দেখাশোনা করতেছি। নানির বাড়িতে থেকে কিভাবে দেখাশোনা করতেন? আমার নানা বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি। ও আচ্ছা, ওকে। বেশি দূরে না, মানে সকালবেলা যদি আসি, সারাদিন কাজ করে চলে গেলে বিকালে আবার ওদিকে চলে যাই। আচ্ছা আচ্ছা। চলে গিয়ে আবার রাত্রে ওখানে থাকলে আবার পরদিন সকালবেলা এদিকে গুছাই দিয়ে আমি কলেজে চলে যেতাম। কলেজ 3 দিন, সপ্তাহে 3 দিন করতাম, আর 3 দিন করতাম না। আচ্ছা। তো এই ফাঁকে চলার পর এর ফাঁকে দিয়ে আবার ওই কাজটা করতাম। কাজটা আমার মানে একাধারে নিজের জমি জমা দেখা, হ্যাঁ, চাকরি করা, প্লাস হচ্ছে কলেজে পড়াশোনা করা। আচ্ছা। এবং মানুষের দুর্নাম তো আছে। হ্যাঁ, দুর্নাম তো আছেই। কিন্তু আমার ভিতরে একটা সাহস ছিল যে আমি মানুষের কোনো কথায় মানে কেয়ার করি না। যে যাই বলুক, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো জানি, আমার আল্লাহ তো জানে যে আমি কি জিনিস। যদি আমার ভাগ্যে থাকে ভালো বিয়ে হাসাদি হবে, না থাকলে আমি এভাবেই সংসার চালাবো। বাহ। এভাবেই চিন্তা ভাবনা করছি। করার পর আমি পড়ালেখাটা চালাইলাম, চালার পর ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পর আমি দেখতেছি একটা অ্যাপ্লিকেশন খুঁজছে। তা আমার আব্বারে জানাইলাম। জানার পর আমার আব্বা, আমার চাচা, ছোট চাচা, আমি মিলে 3 জনে টার্গের মধ্যে চলে আসছি। এখন সকাল 10টায় পরীক্ষা, রাত্রে থাকতে হবে। রাত্রে একটা হোটেলে 3 জনে উঠলাম, উঠে ওখানে থাকলাম। পরদিন সকালে পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পর আমি পরীক্ষাতে টিকে গেছি। আচ্ছা। টিকে যাওয়ার পর পরের দিন আমার ভাইবা পরীক্ষার আবার ডেট দিছে। তখন কি আপনি ইন্টার কমপ্লিট করে ফেলেছেন? ইন্টার কমপ্লিট করছি। আচ্ছা। ডেট দিছে, ডেট দেওয়ার পরে হলো পরের দিনও থাকতে হলো। পরের দিন ভাইবা হইলো। ভাইবার পরে আবার আমি ভাইবা তো টিকছি, পরে প্রি সার্ভিসের জন্য রেখে দিছে। আচ্ছা। প্রি সার্ভিসের জন্য রেখে দিছে যখন, তখন আমাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে কে কোথায় কোন এলাকায় চাকরি করবে, কার কোথায় পোস্টিং, এটা নিয়ে কথা বলতেছে। কথা বলার পর আমার পোস্টিংটা দিল। পড়ছে যখন, তারপর আমার বাড়ি থেকে দূরে হবে আর কি। তো পড়ছে যখন, তখন আমি এখান থেকে আসলাম। আসার পর এখন আমার সাইকেল চালায় চাকরি করতে হবে, কারণ আমি তো সাইকেল চালাতে পারি না। তখন ডিসিশন নিলাম সাইকেল চালা আমি শিখব। কত সালের গল্প এটা? এটা 2001 সালের কথা। 2001 সালে, আজ থেকে প্রায় 18 বছর। ইন্টারমিডিয়েটের পরেই। জি। তখন আমার আব্বার আমি মিলে সাইকেলটা যে কিনবো, এরকম টাকা পয়সা নাই যখন, তখন ওই আমাদের খাবারের যে ধানটা ছিল, আমরা যেটা ভাত খাবো সিদ্ধ করার মতো, তো আমি বলছি যে ভাতটা আমরা খাবো, ওই ধানটা বিক্রি করে আমার সাইকেলটা কিনে দাও, আমি বেতন পাইলে তো আমরা আবার করতে পারবো। তখন চাল কেনা যাবে। হ্যাঁ, চাল কেনা যাবে। তো আমার আব্বা ধানটা বিক্রি করলো। ধানটা বিক্রি করার পর 2500 টাকা ধানটা বিক্রি করছে। ওটা আমার আব্বা আমাকে কিনে দিল। কিনে দেওয়ার পর ওটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর তখন আমি ওই 4 দিনের মধ্যে সাইকেলটা চালানো শিখে ফেলি। আচ্ছা। শিখে ফেলার পর আমি যেদিন জয়েন করবো, ওই দিন আমি সাইকেল টাইকেল সব কিছু নিয়ে আমাকে আমার আব্বা ওখানে রেখে আসছে। রেখে আসার পর আমি ওখান থেকে সাইকেল যাত্রা শুরু করলাম চাকরিতে। মানে কোথায় কোথায় যেতে হবে, ফিল্ডে কি সেই বিষয়ে সব কিছু ওখান থেকে জেনে নিলাম, ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়ার পর ওখানে আমরা একটা টিমের মধ্যে চাকরি করতাম। মানে এক একজন এক এক প্রোগ্রামে। আমি ছিলাম হয়েছে NAP প্রোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম। আচ্ছা। তো ওই প্রোগ্রামে শুধু আমি একা। এখন আমি 3 মাস কাজ করার পর আমাকে ওখান থেকে প্রোগ্রামটা চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করে দিল আমাকে ADP প্রোগ্রামে। যেমন ওই এলাকার মধ্যে হতদরিদ্র, গরিব দুঃখী যে লোকের মেয়েগুলো আছে আমার মতো বয়স, বা 18 বছর 17 বছর, পড়ালেখা করে না, এদেরকে গ্রাম থেকে বুঝাই শুনে ধরে এনে ওদের ভিতরে একটা পাঠাগার সিস্টেম ছিল। বিকালবেলা, সকালবেলা যদি আমি ছোট বাচ্চাদের দেখতাম, বিকালবেলা আমার বড় বাচ্চাদের দেখতে হইতো। এটাকে নিয়ে আমি আবার ওই গেলাম, পাঠাগার ভিজিট করতে যাইতাম। তো ওই রকম মেয়েদেরকে আনে বুঝাই শোনায়, বড় বড় মেয়েদের, অশিক্ষিত মেয়েদেরকে দিতাম, মোটিভেশন করতাম, পড়ালেখার জন্য আগ্রহ করতাম। ওইগুলো করার জন্য আমার লাগতো আপনার হচ্ছে CD, TV, মানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, এগুলো দিয়ে এটার জন্য আমাকে প্রতি মাসে ট্রেনিং করতে হইতো। চাকরি করতে করতে আমার বছর খানেক হয়ে গেল চাকরির বয়স। বছর খানেক হয়ে যাওয়ার পর এর মাঝখান দিয়ে আমি এই ছুটিতে বাড়িতে আসছি।
আর এই যে আমার বাড়িতে থাকাকালীন যার সাথে রিলেশন ছিল, একটা বদনাম হয়ে গেল, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো ফুট করে একদিন বাড়িতে, ও বাড়ি যাচ্ছে, আমিও আসতেছি, তো এলাকার ভিতরে দেখা হয়ে গেছে যখন, তখন ওর সাথে আমার কথা হইলো, কথাবার্তা হইলো। হওয়ার পর ও কি করছে, আমার ফোন নাম্বার নিছে, সিডিসিএল নাম্বার একটা ব্যবহার করতাম, তখন আমার সাথেও মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা হইতো। তা আমার ফ্যামিলিগত বিস্তারিত যখন জানলো, তখন ওর সাথে আমার কথা হইলে মাঝে মাঝে ওর সমস্যায় পড়লে আমার থেকে টাকা নিত, আমি সমস্যায় পড়লে ওর থেকে নিতাম। এরকম একটা বন্ধুত্ব সুলভ রিলেশন ছিল। তো এক পর্যায়ে কথা বলতে বলতে দুজনের মধ্যে আবার একটা ভাব সৃষ্টি হয়। তা আমি বলি যে এভাবে না থাকে, আমরা দুজনে বিয়ে করলে হয় না? কয় কথাটা খারাপ বলছ না, কথাটা ভালোই বলছিস, বিয়ে করলে মনে হয় আমরা এখন চাকরি বাকরি করি, আমাদেরকে মেনে নিবে, করে ফেলবো। তো এই কথাই থাকে, আমি আর এর সাথে তেমন একটা বাড়াবাড়ি করি না। হয়তো বা দেখা গেছে 15 দিন পর একদিন কথা হয়, 10 দিন পর একদিন কথা হয়, এরকম। তো এই দিক দিয়ে আমি চাকরি বাকরি করতে মোটামুটি পরিবারটা গুছাই ফেলছি, একটু স্বস্তির দিকে আসছে, মোটামুটি ভালোই চলছে। চলার পর এখন ওই সময় আমার ছোট ভাই ফর্ম ফিল আপের টাকা পাঠাবো এসএসসি। তো আমি আবার আমি এখনো বেতন পাই নাই, আমার এই বন্ধুর কাছে কল করছি, আমি তুমি আমার কিছু টাকা দাও, আমার ভাইয়ের ফর্ম ফিল আপ, তো ওই জন্য একটু আমার তাড়াতাড়ি জরুরি করে বাড়ি যেতে হবে, আমার আব্বা অপেক্ষা করতেছে। তো ও কি করছে, আমার সাথে কথা বলে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, তবে অন্য একটা নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। ও কথাটা বলে আমার মোবাইলটা অফ করে দিছে। যখন ওই যে টাকা পাঠাইবে বলছে, এখন আমি আর ওরে পাই না। ওর টাকা 3000 টাকা দিয়েছে ওর বন্ধুর কাছে। উনি কি করছে, আমাকে ফোন করে বলছে যে আপনি টাকা চাইছিলেন, টাকাটা আমার কাছে দিয়ে দিছে, আপনি এসি পরিবহনে যান, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি। তো বলে যে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। আমি তখন এসি পরিবহনে গেছি, যাওয়ার পর উনি আমাকে টাকাটা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওনার নাম্বারটা আমি সেভ করে রাখছি, যে ওই পর্যন্ত শেষ, আমার আর মনে নাই। যখন তখন আমি ফর্ম ফিল আপ শেষ করে আমি আবার আমার চাকরির জায়গায় চলে গেছি। চলে যাওয়ার পর প্রায় মাসখানেক পর আমাকে আমার আব্বা কল করছে। কল করে বলতেছে যে আমি হচ্ছি বড়, আমার ছোট চাচার মেয়ে আমার থেকে ছোট, তো ওর বিয়ের কথাবার্তা চলছে যখন, তখন আমার আব্বা এখানে একটা ব্যাগরা দিচ্ছে যে আমার মেয়ের বিয়ে হয় না এখনো, এখন তোমার মেয়ের বিয়ে দিলে মানুষ খারাপ বলবে। তা আমি বলছি যে ওরা যখন ভালো সম্বন্ধ পাইছে, বিয়ে দিয়ে দেখ, সমস্যা নাই, আমার বিয়ে আমি নিজে করে নেব, চাকরি যেহেতু করি এরকম পাবোই অনেক কিছু, তা তোমাদের বাড়িতে আমার থাকতে হবে এমন কোনো কথা না। তা আমার বলতেছে যে তাহলে কিছু টাকা লাগবে। তা আমি বলছি কত টাকা লাগবে? কয় 1020 টাকা হইলে আমি এদিক দিয়ে একটা সমস্যার সমাধান করবো আর কি। আমি ওই দিনে সন্ধ্যার মধ্যে আমি তখন বেতন ধরছি আমার 8900 টাকা, আর এদিক দিয়ে সব কিছু মিলাই 10-12 হাজার টাকা পাইতাম। তো আমার ওখানে আবার থাকতে থাকতে বন্ধু বান্ধব হয়ে গেছে, ওদের থেকে আমি কিছু টাকা সংগ্রহ করছি, করার পর আমি 20,000 টাকা মিলাই বাড়ি আসছি। তো বাড়িতে আসি দেখি বিয়ে সব আয়োজন শেষ। পরে বিয়ের রাত্রে যখন আসলাম, বিয়ে হয়ে গেল, চলে গেল, খাওয়া দাওয়া শেষ, আমিও ভাত টাত খাইছি। খাওয়ার পর ওই ডেকোরেশন যেগুলো আছে, পরযাত্রী যেখানে বসছিল ওইখানে বসে বসে মোবাইল টিপতেছি। তো টিপতে ওর নাম্বারটা চলে আসছে, আর আমার তো মনে নাই। আমি কইছি যে এটা কার নাম্বার, দেখি তো একবার ট্রাই করি। আমি কি করছি, মিস কল মারছি। মিস কল মারার সাথে সাথে আমার কাছে ব্যাক করছি। ব্যাক করার পর বলছে যে, আমি বলছি ভাই আপনি কি, কয় কেন আপনি আমাকে চিনেন না, আপনার নাম্বার তো আমার কাছে সেভ করা আছে, আপনি মায়া বলছেন না? আমি কি হ্যাঁ মায়া বলছি। আমি কো আচ্ছা, কয় আপনি কথাটা শুনলে মন খারাপ করবেন না তো? আমি জানি ওর সাথে আপনার রিলেশন, আপনাদের দুজনের বিয়ে হবে, কথাটা বলতেছি, আপনি আবার মন খারাপ করেন না। আমি সাথে ওর সাথে এমন কোনো কিছু না যে ওকে আমার পেতেই হবে, বললে কোনো সমস্যা নাই, বলেন। তখন উনি বলছে যে ও বিয়ে করে ফেলছে, এই জন্য মোবাইল বন্ধ। তো এটা আমাকে বললে কি সমস্যা ছিল, আমি বন্ধু হিসেবে তো জানতেই পারি, মানুষের ওর সাথে প্রেম করছি বা সম্পর্ক করছি বিদে বিয়ে করতে হবে এমন কোনো কথা না, ও বিয়ে করবে আমি বিয়ে করবো। তখন উনি আমাকে বলতেছে যে আমি কথা যদি আপনি ইয়ে না করেন, আমি একটা কথা বলবো আপনাকে। আপনি কি বলবেন আমাকে? তো বলছে আমি পরে বলবো। ফোনটা কাটছে। তো এটা মনের ভিতরে রাখার পর কি করছে, আমার সাথে প্রায় 6 মাস এমনি কথা বলছে। কথা বলার পর উনি আমাকে বলছে যে আমি আসলে আপনাদের এদিকে আসবো যখন বলছে, তখন আচ্ছা ঠিক আছে আসলে দেখা করবো, সমস্যা নেই। তখন কি করছে, ওর সাথেই ওই বেড়াইতে গেছে আমাদের এলাকায়। বেড়াইতে যায় যখন ও আমাকে সামনাসামনি ফেস ফেস দেখছে, দেখে ও আমাকে পছন্দ করে ফেলছে। আচ্ছা। আর আমিও যখন ওকে দেখছি, দেখার পর আমারও পছন্দ হয়ে গেছে, যে আমি যার সাথে রিলেশন করলাম তার থেকেও সে সুন্দর এবং অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট। এটা এই বিয়েটা যদি করি আমার ফ্যামিলি অবশ্যই মেনে নিবে। 6-7 মাস কথা বলার পর এতে কি করছে, নিজে আগ্রহ করে আরেকবার চলে গেছে। তো ওনার সাথে আমার কথা হলো, আমি মনে করছি দুষ্টামি করতেছে মনে হয়। তা আমি ওই দুষ্টামিমূলক এইভাবে কথাগুলো বলে ফেলছি যে আচ্ছা ঠিক আছে আসেন।
তো ওকে তো দেখছি একবার, দেখার পর পরের বার যখন গেলাম উনি আমাকে বলছে যে আমি আমার মামাকে সাথে করে নিয়ে আসছি, আর আপনি আসেন। টার্মিনালে উঠে ওরা হোটেলে উঠছে, হোটেলে উঠার পর আমাকে কল করছে। তখন আমার তো এই দিক দিয়ে ছুটি নিয়ে নেই, ছুটি নিতে তো আমার একটা সময় লাগবে। তো আমি সকালবেলা যাইয়া ফিল্ডের সব কাজ গোছগাছ করে রাখি, অফিসে আসি ম্যানেজারে বলছি স্যার আমি বিকালের দিকে অফিসে আসবো না, আমার একটু কাজ আছে, আমার একটু ছুটি দেন। তো কি কাজ পড়লো ওখানে, আবার আমার সহপাঠী আরেকজনকে বুঝাই দিয়ে বলছে যে আজকে যাবে না, আপনারা একটু ম্যানেজ করে নিয়ে। করার পর ওই দিন বৃহস্পতিবার ছিল, আমি বিকালে দুপুরের দিকে রওনা হয়েছি। রওনা হয়ে ওর সাথে দেখা হলো আমার 2টা বাজে। 2টা বাজে যখন দেখা হলো তখন ও বলে যে রিক্সায় ওঠো, তো ওর সাথে আমি রিক্সায় উঠলাম। ওর মামা আছে হোটেলের ভিতরে। আমি এখন সংকোচ করতেছি একটা ছেলের সাথে হোটেলের ভিতরে যাবো কি যাবো না, বা একটা ভয়ের বিষয় আছে। তা আমি বলতেছি আমি হোটেলের ভিতরে যাব না, আপনি এখান থেকে যা করান মানে কিভাবে করবেন সেটা আপনি বলেন। তো কি করছে, মানে টাকা কিন্তু মনে হয় 20,000-এর মতো নিয়ে গেছে। মানে আপনি আগে থেকেই জানতেন যে আপনারা বিয়ে করতে যাচ্ছেন বা এরকম কিছু একটা? সামথিং বলা ছিল। তো আপনার ফ্যামিলিকে আপনি জানাননি কেন? না, আমি জানাইনি কেন? জানা নেই বলতে আমার ফ্যামিলি এত দূরে ছেলের সাথে বিয়ে দেবে না। আচ্ছা, বিয়ে দেবে না বলতে যদি আমি ঢাকায় ছেলে বিয়ে করি তাহলে এখানে যদি আমাকে ফেলে চলে যায় পরে ওকে আমরা কোথায় খুঁজে পাবো? এমনি আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা এগুলো চাই না। এখন এদিক থেকে আমার পছন্দ হয়ে গেছে, এটা আমি মানে করবোই তো করবো, যে কি জীবনের ডিসিশন কি হয়। পরে ওই কি করলো, আমাকে ওখান থেকে রেখে মানে আগে মার্কেটে ঢুকাইছে। মার্কেটে ঢোকার পর বিয়ের যেগুলো কেনাকাটা সবগুলো করছে, নাক ফুল থেকে শুরু করে কাপড় চোপড় পাঞ্জাবি সবকিছু মিলাই করে ফেলছে। উঠার পর ওরা আর একটা রুম নিয়ে ফেলছে, মানে আমার জন্য আর কি। ওরা 2জন এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো। তো আমি আমার রুমে আছি, ওরা ওনাদের রুমে আছে। থাকার পর ওখানে ওই হোটেলের মালিকের সাথে কথা শেয়ার করছি। শেয়ার করার পর বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি বিয়েটা আমরাই করাবো, আমরা মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ তো একজন আসি। তো ওখানে কাজী টাজি আনি, ওখানে কিন্তু বিয়েটা হয়ে গেছে। আপনার ফ্যামিলি জানতো না? না, ফ্যামিলি জানতো না। বিয়েটা যখন হয়ে গেল, ওই দিন বিয়ে শেষ করার পর প্রায় রাত্রে 9:30 বাজছে। 9:30 বাজছে। তা আমি বলছি তো আমি এখানে থাকতে পারবো না, আমার তো যাইতে হবে। তো বলতেছে না, চলে গেলে কেমন হয়, এটা খারাপ দেখা যায় না, থাকো আজকে, কালকে শুক্রবার বন্ধ আছে, শুক্রবার বিকালে যাবো, শনিবার অফিস করবা। আমি ওখানে থাকলাম। থাকার পর শুক্রবার বিকালবেলা ওর মতো চলে আসছে, আমি আমার মতো চলে গেছি। চলে যাওয়ার পর আবার কন্টিনিউ তো ফোনে যোগাযোগ হয়। তো যোগাযোগ করতে 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 এটা আমার বাড়িতে জেনে গেছে যে আমি বিয়ে করে ফেলছি। জেনে গেছে যখন, তখন আমার বাড়িতে কিছুতেই না, দিবে না, মানতেছে না। এখন যদি আমাকে অন্য কোথাও বিয়ে করে দেয়, এখন ওর সাথে বিয়ে করছি, যা করার তো সবকিছু করে ফেলছে, এখন আমি আর একটা ছেলের কাছে যাবো না। এখন আমার কপালে যা হবে হবে। এখন তোমাদের সংসার আমি বোঝাই দিছি, এখন তোমরা ভালোভাবে মেনটেন করে চলো, আমি এভাবে বলছি। বলার পর আমি ফ্যামিলিকে বলেছি যে আমি আমার যতটুকু করার ছিল আমি অতটুকু করে গোছাই দিছি, এখন তোমরা তোমাদের মতো মেনটেন করে চলো। না, আমার পক্ষে সম্ভব না, আমি ওর সাথে সংসার করবো। আমি এই কথা বলে আমি ওখান থেকে চাকরি বাকরি ছেড়ে ওর সাথে চলে আসছি। চলে আসলাম ঢাকা আসার পর এখানে আমাকে রাখলো। রাখার পর ওদের বাড়িতে রাখলো, এইখানে থাকলাম। থাকার পর আমার ওই বছরের মধ্যে আমি কনসেপ্ট করার পর এখন আমি যে বাড়িতে যাবো আসবো বা কোনো কিছু, ওই সময়ের মধ্যে আমার ডিগ্রিতে পরীক্ষা শুরু হইলো যখন, তখন আমি আবার ওই কনসেপ্ট অবস্থায়, আমার পেটে তখন বাচ্চা 7 মাস চলে, ওই অবস্থায় আমি ডিগ্রি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি আবার আমাদের বাড়িতে না গিয়ে আমার ফুপু বাড়ি থেকে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর ওখান থেকে আমি আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো এই বাচ্চাটা হওয়া পর্যন্ত আমি ওদের সাথে ভালো ছিলাম, মানে ওরা আমার সাথে ভালো ব্যবহার করতো। বাচ্চাটা হয়ে যাওয়ার পর এই বাচ্চার বয়স যখন 1 বছর, তখন আমি আবার কনসেপ্ট করে ফেলার পর তখন আমি আমার কি করলাম, এদিক থেকে আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ হয়ে গেল যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর এগুলো ধরে রাখা লাভ কি, একটা মিউচুয়াল করে ফেলার পর ওরা তখন এদিকে আসছে, এদিক থেকে ওরাও ওদিকে গেছে। এখন একটা আসা যাওয়ার মধ্যে আছি। থাকার পর পরে যখন দ্বিতীয় বাচ্চাটা আমার কনসেপ্ট আসে, তখন আমি নায়ুরি হিসেবে আমার বাবার বাড়িতে চলে যাই। যখন চলে যাই তখন আমার মা আমাকে বলে যে এই বাচ্চাটা এখনো বড় হয় নাই, আবার আরেকটা বাচ্চা নিশ্চয় বাচ্চাটা নষ্ট করে ফেলে, বাচ্চাটা রাখবা না। তো আমি ততটা ওই ইয়েটা বুঝতাম না তখন আমি গেছি আমার মার সাথে, ওখানে গেছি এটা নষ্ট করে ফেলবো। কারণ ওখানে যাওয়ার পর ওখানে মহিলা গাইনি যে করতেছে, আরো অন্য মহিলারা আছে, দেখি তো চিৎকার করে চিল্লায়। তা আমি আবার কি করছি, এটা আমি ভয় পাওয়ার কারণে আমি ওনাকে ওখানে বসে রেখে ওখান থেকে নিজে বাড়িতে চলে আসছি। তা আমার মা আমাকে খুঁজে আরেকজনকে জিজ্ঞেস করছে, আমার মেয়েটারে দেখছেন, আপনার মেয়ে কবে রিক্সা নিয়ে বাড়ি চলে গেছে?
তখন আমার মা বাড়ি ঘুরে এসে বলতেছে যে তুমি আমাকে রেখে চলে আসলে কেন? আমি কই, তুমি যে কাজ করার জন্য আমাকে নিছো ওটা আমি করবো না, তুমি করো, যাই যাও। ওকে। তো করার পর বলছে কয় এটাই সামলাইতে পারতেছিস না, আবার আর একটা নিছিস, এখন দুইটা কেমনে সামলাবি? আমি কষ্ট করলে একবারে করবো, আর করবো না পরে। এভাবে করার পর আমি আর বাচ্চাটা নষ্ট করি নাই। থাকার পর হইলো তখন আমি ওই অবস্থা থেকে শুরু হইলো 8 মাস যখন চলে, তখন থেকে আমার উপর টর্চারিং এর একটা কিভাবে হয়েছে প্রভাব চলে আসলো বলতে আমার শাশুড়ি মানে কথায় কথায় খোঁটা মারে, আমি নিজে নিজে বিয়ে করছি, আমার এত সুন্দর ছেলে দেখে মন মানে নাই, চলে আসতো। আমি ঢাকা শহরে ছেলে বিয়ে করাইলে কত কিছু পাইতাম, কোনো কিছু পাই নাই। আজকে দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে, তোর ফ্যামিলি থেকে কোনো কিছু দেয় নাই বা ওইরকম কিছু পাই না, একটা মানে আত্মীয়তার সম্মান বলতে কিছু আছে। আমি বলছি যে এত দূর থেকে তো এত কিছু করা সম্ভব না, আর আপনারা গেলে তো আমার মা বাবা ফেলাই দেয় না, আমাদের সাধ্য মতো যতটুকু করার দরকার আমরা অতটুকু করি, এইভাবে তো আপনি আমাকে এভাবে বলতে পারেন না। তো ওনার ছেলে হচ্ছে ও সহ 4 জন, আরো 3 ছেলে আছে, মেয়ে এক আছে, এক মেয়ে বিয়ে হয়েছে। তো ওই পরিবারের সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতো, রুটি বানা থেকে শুরু করে সকালবেলা প্রতিদিন 1 গাদা রুটি বানাইতে হয়, ভাজি করতে হয়, চা আছে, সবকিছু মিলাই করা লাগে। এখন আমি যে একটা প্রেগনেন্ট অসুস্থ মানুষ, আমি যে খাবো বা স্বামী হিসেবে যে আমার খোঁজ খবর নিবে বা কিছু করবে এরকম কোনো কিছু না। তখন আমি ফোন করলেও শুধু ওর মার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে না। তো এরকম একটা পর্যায়ের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পর এরকম সহ্য করে থাকতে থাকতে পরে ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয়ে যাওয়ার পর আবার মানে কষ্ট যেটা দিছে এর থেকে আরও বেশি টর্চারিং শুরু হয়েছে। টর্চারিং যখন শুরু হয়েছে তখন আমি কিন্তু এখন তো এই অবস্থায় তো আমি আমার বাবার সংসারে ফিরে যেতে পারবো না। এখন যদি যাই তখন ওরা আমাকে আগেই বলছে যে আমরা এগুলো চিন্তা ভাবনা করে কথা বলছিলাম, এখন আমরা এগুলো মানবো না, আমি শেয়ারও করতে পারতেছি না। তখন বাচ্চাটার বয়স 1 বছর 6 মাস এরকম হয়েছে। ও একটু একটু করে হাঁটা অবস্থায় আমি কি করছি, যে টাকা পাবো, যে টাকা নাই ওই টাকাটুকু পাঠায় সব ওদের কাছে। তখন আমার অসহ্য হয়ে গেছে যখন, তখন আমি কোনো রকম 500 টাকা জোগাড় করছি। জোগাড় করার পর ওই 500 টাকা নিয়ে আমি কি করছি, বাচ্চা 2টা নিয়ে সায়দাবাদ টিকিট কেটে গাড়িতে ওইটা চলে গেছে। বের হয়ে যখন তখন ওর মা ওকে ফোন দিয়ে বলছে যে তোর বউ বাড়ি থেকে বের হয়ে গেছে, বের হয়েছে তো হয়েছে, এই বাড়িতে আমি আর ঢুকাবো না। আমার কাছে মোবাইল নেই যখন, তখন ও কোন অফিসে চাকরি করে ওইটা আমি জানি। অফিসে চলে গেছি, অফিসে চলে যাওয়ার পর অফিসে ওরে আমি পাইছি। ও আমার দেখে মানে মুখ এমনভাবে কালো করছে যেন আমি ওর শত্রু গেছি ওখানে। তারপরে সব কিছু মেনে নিয়ে ওই অফিসে থাকার পর ওই দিনে তো ব্যাচেলার থাকতো, যে বাসায় ব্যাচেলার থাকতো বাসায় তো নেওয়া সম্ভব না, কারণ অফিসের রুমের ভিতরে বসায় রেখে ঘন্টা 2-এর মধ্যে বাসা খুঁজে নিছে। বাসা খুঁজে নেওয়ার পর 1000 টাকা একটা রুম ভাড়া নিছে, ওই রুমের ভিতরে আমাদেরকে আপাতত উঠাইছে। উঠানোর পর 1 মাস থাকলাম, 2 মাস, 3 মাসের মাসে বলতেছে যে আমার একলা সংসার চালানো সম্ভব না, আমি কি আমার ভাই বোনদের টানবো নাকি এখানে আমি আলাদা করে সংসার টানবো, এটা সম্ভব না। তখন আমি বললাম যে আমি তো পড়ালেখা জানি, আমি তো একবারে অজ্ঞ না যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি বাচ্চা কাচ্চা কারো কাছে রাখি, আমি চাকরি করবো। তো এরকম যখন একটা কথা বললাম তখন ও রাজি হইলো। রাজি হওয়াতে পরে আমাকে কি করলো, ও যে এলাকায় কাজ করে ওই এলাকার কিছু সদস্য আছে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করে, তাদের সাথে পরিচয় পর্ব করে ও, আমি যে ওর ওয়াইফ, ওই পরিচয়টা গোপন রাখার পর ওনার সাথে পরিচয় করে দিয়ে আমাকে একটা জবের ব্যবস্থা করলো। করার পর এখন পড়ালেখা করছি, এতগুলা পড়ালেখা করার পর আমি গার্মেন্টসের ভিতরে যখন আমি পরিবেশটা সম্পর্কে বুঝলাম ওই দিনে ইন্টারভিউ দিতে যাইয়া, এখন আমি বলছি যে আমি এই সমস্ত চাকরিগুলো করবো, এটা আমার পক্ষে সম্ভব না, আমি মেনে নিতে পারবো না এটা। তো যিনি সুপারভাইজার আমার, তিনি অনেক ভালো, উনি আমাকে গেট থেকে নিচে নেওয়ার পর ফ্লোরে নিচে নিয়ে আমাকে, আমি তো ওই সেক্টরে একবারে নতুন, কিছু জানি না, উনি আমাকে সব কিছু জানাই দিছে, শিখাই দিছে। তো শিখাই দেওয়ার পর আমাকে বলছে যে তোমাকে ইন্টারভিউ বোর্ডে যখন যেগুলো জিজ্ঞেস করবে তুমি এগুলো বলবা। তো তখন আমি ওগুলো বলছি, বলার পর আমার বেতন হচ্ছে 2800 টাকা। তো ওভার টাইম করলে আমি 4000 4500 মতো টাকা বেতন পাইতাম। তো ওখানে কাজ করা অবস্থায় কাজের মধ্যে দিয়ে যে সিচুয়েশনগুলো তৈরি হতো, যে আচরণগুলো করতো, যে গালাগালিগুলো করতো, এগুলো আমার কাছে ভালো লাগতো না যখন, তখন আমি নিজের মনে মনে শুধু মনে মনে রেখে দিতাম, বলতাম না। এই অফিসে যাই আসি, এখন আমি বাচ্চা 2টা কার কাছে রাখবো, এটা একটা টেনশন। তারপরে ওখানে আমি মাঝখান দিয়ে ছুটি নিছি। ছুটি নেওয়ার পর আমি বলছি যে স্যার আমাকে 2 দিন ছুটি দেন, ছুটি দিলে আমি একটু সমস্যা আছে সমাধান করে অফিসে আসবো আর কি। এর ফাঁকে দিয়ে আমি বাচ্চা 2টাকে নিয়ে আমাদের বাড়িতে চলে গেছি। বাড়িতে যে ওদেরকে ওখানে রাখছি, রাখার পর আমি আমার মার সাথে কন্ট্যাক্ট করছি যে তোমার আমি প্রতি মাসে 3000 করে টাকা দেবো, ওদেরকে শুধু খাওয়াবা আর একটু বড় করবা, আর কোনো কিছু লাগবে না, বড় হলে আমি ওদেরকে নিয়ে যাবো। আর এর ফাঁকে দিয়া আবার এই সংসারের যে অবস্থা, আব্বা অসুস্থ, তা আব্বা আবার আমার সাথে শেয়ার করলো যে আমারও একটু সাপোর্ট করিও। আমি তো চাকরি যেহেতু পাইছি সেহেতু সাপোর্ট আমি করবো, ওদের জন্য 3000 টাকা দেই, তাহলে আর 2জন পড়ালেখা করবে, আর 2000 টাকা বাড়াই দেবো, আমি 5000 টাকা দেবো,
5,000 টাকা দিলে এদিক দিয়ে হয়ে যাবে, আর যা টুকিটাকি টাকা থাকে আমি একলা তো, ও যদি আমাকে নাও রাখে আমি একলা, আমার মনের ভিতরে একটা প্ল্যান আছে। আব্বার সাথে কথা বলার পর আমি ওদেরকে রাখি চলে আসছি। চলে আসার পর তারপরে আমার মা ওখানে আমার ছেলেদেরকে ভর্তি করাইলো। ভর্তি করানোর পর পড়ালেখা ভালো চলছে, আমি ওদিকে চাকরিটা ভালো করতেছি এবং ওদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছি। 3,000 টাকা আমার ছেলেদের জন্য, 2,000 টাকা 2 ভাই বোনের জন্য। মাঝে মাঝে এদিক দিয়ে টুকিটাকি যা ওষুধপত্র খাওয়া লাগে 500 টাকা হাত খরচ আমার আব্বারে দিচ্ছি। দেওয়ার পর ওইখানে আমি চাকরি করা অবস্থায় এখন আমার মেন্টালিটি আসলো যে আমি আসলে এটাতে কি আছে, এই কাজটাতে কি আছে। যেমন ওরা আজকে আমাকে অর্ডার করতেছে, ওই জায়গাটা আমাকে যেতে হবে। এটা করতে হলে মানে ওখানে যেতে হলে আমাকে কি করতে হবে, আমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। মানে আপনাকে যিনি অর্ডার করতেছেন আপনি সেই জায়গায় একদিন অর্জন করতে চান। অর্জন করতে চাই। জানার পর যখন আমার আইকিউ এর ভিতরে ওই জিনিসগুলো ঢুকে গেল, তখন আমি কি করব, আমার এই বেতনে পোষাবে না, এখন আমি চাকরিটা চেঞ্জ করব। যাইতে আসতে আমি এক মহিলার সাথে কথা বলতাম প্রতিদিন। তো ওনাকে আমি বললাম, আপনাদের ওখানে কি লোক নেয়? তো বলতেছে, তোমার পড়ালেখা আছে? আমাকে হওয়া আছে। তাহলে তুমি কালকে সার্টিফিকেট নিয়ে এই জায়গায় দাঁড়াও, আমি আসার সময় তোমাকে মাইক্রো করে তুলে নিয়ে যাবো। তো ওনার সাথে আমার যোগাযোগ করার পর আমি পরের দিন সকালবেলা সব কাগজপাতি, মানে ওখানে 30 তারিখ ডিউটি শেষ করছি, বেতন দেয় 10 তারিখ। যে কোনো একটা বাহানায় আমি বেতন একটা নিবো এখান থেকে। পরের দিন ওনার সাথে আমি ওই ফ্যাক্টরিতে গেলাম। ফ্যাক্টরিতে যাওয়ার পর উনি একজন ইনচার্জের কাছে আমাকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর উনি আমাকে বলতেছে যে তোমাকে আমরা নিব, তুমি আমাদের ম্যানেজারটা একটু সেন্সিটিভ, উনি স্মার্ট টেস্টে চলাফেরা না করলে ওনাকে নেয় না। স্মার্টলি চলাফেরা করতে হবে, স্মার্টলি লাগবে। তুমি সুন্দর পোশাক টোশাক পরে কালকে একবার স্মার্ট হয়ে আসবা, ঠিক আছে, সেক্টরটা চিনে যাও। তো আমি ওই দিন ওনার সাথে কথা বলার পর আমি চলে আসি। চলে যাওয়ার পর পরের দিন আমি আবার ওখানে গেছি। উনি যেভাবে আমাকে যেতে বলছে আমি ওখানে গেছি। যাওয়ার পর ওখানে লোক মনে হয় 10 জন নিছে। 10 জনের মধ্যে সিলেক্টেড করছে 6 জন, 4 জন বাদ। এর মধ্যে 2 জন মেয়ে আর বাকিগুলো ছেলে। সিলেক্টেড করার পর আমাকে ইন্টারভিউ বোর্ডে পাঠাইলো। পাঠানোর পর লিখিত পরীক্ষা হয় ওখানে 100 মার্কের। পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর ওনারা আমাকে ফ্লোরে পাঠাই দিল। ফ্লোরে পাঠাই দিয়ে ফ্লোর থেকে আমাকে মেডিকেল পাঠাইলো। ওখানে মেডিকেল পাঠানোর পর মেডিকেল টেস্ট করলো। টেস্ট করার পর আমার ওই দিন পাঠাই দেওয়ার পর 6 তারিখে আমাকে জয়েনিং ডেট দিল। 6 তারিখ থেকে আমি ওখানে জয়েন করলাম। জয়েন করার পর আমি জয়েনের ফাঁকে ওখানে কাজ করতেছি। কাজ করা অবস্থায় এখন আগের সেক্টরে যেখানে আমি কাজ করছি ওখানে সবার সাথে মানে পরিচয় হয়েছে, রিলেশন হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে, কথা দুইটা জোর করে বলতে পারতেছি, নিতে পারতেছি। কিন্তু এখানে গিয়ে আমার মন পুরো টিকতেছে না, মানে কিরকম কিরকম লাগতেছে, আবার ওদের কথাগুলো কিরকম লাগতেছে আমাকে। তো আমার একটা জিনিসের কারণে আমাকে একটা বকা দিছে, একটা ভুল করছি আমি। ভুল যখন করছি তখন আমাকে বকা দিছে। বকা দেওয়ার কারণে আমার ওই জিনিসটা আবার ওখানেই মনের ভিতরে খুব নিছে যে আমি ওর জায়গাটাই যাব, এখানেই থাকি, এখানেই ওর জায়গায় যাব। ওই দিন চলে আসি। চলে যাওয়ার পর পরের দিনে সকালে গেছি। যাওয়ার পর আর একজন সেকশন লিডার ছিল আমার, উনি আমাকে বলতেছে তোমার মন খারাপ কেন? আমি বলতেছি যে আসলে আমার পকেটের ভিতর যে একটা স্টিকার থাকে জ্যাকেটে, এটা আমি জানি না, এটা আমাকে জানাই দেওয়া হয় না। কিন্তু কালকে আমার দিদি যেভাবে কথাগুলো বলছে এই জন্য আমার মন খারাপ। তুমি কাজ করো, তোমাকে আর কিছু বলবে না। তখন আমি ওখানে কাজ করতেছি। কাজ করা অবস্থায় কাজ করতে করতে ওখানকার যে আমার যার আন্ডারে আমাকে দিছিল, সুপারভাইজার বলা হয় আর কি, তার ওখানে পদবি পজিশন হচ্ছে ইন্সপেক্টর, ইন্সপেকশন লিডার, সেকশন লিডার। তো আমি ইন্সপেক্টর হিসেবেই ওখানে জয়েন করছি। জয়েন করি মোটামুটি ওখানে আমার বেতন প্রায় 5,500-এর উপরে বেতন ধরছে। আর ওভার টাইম করলে আমি প্রায় 6,000-7,000 মানে বাড়তি টাকা পাচ্ছি আর কি। 10-12 হাজার টাকা পাচ্ছি। তো এই 10-12 হাজার টাকা পাইলে আমি বাড়িতে 5,000 থেকে 6,000 টাকা দিচ্ছি, বাকি টাকা আমি ওকে দিচ্ছি। আমার কাছে কিন্তু কিছু নাই, এমনি যাতায়াত, গাড়ি ভাড়া, নাস্তা খরচ যা লাগে তাই। এরকম মোটামুটি সংসার ভালোই চলছে। এদিকে আমার পরিবারেরও সাপোর্ট করতে পারতেছি। এদিকে পড়ালেখা করা অবস্থায় আমার ছেলেরা ক্লাস 4-5 উঠছে যখন, তখন আমার মা, আমার ভাই, আমার বাবা চিন্তা করলো আসলে টাকা এখন বেশি লাগে যখন এমনি কথাবার্তা চলার পর আমি আবার কি করলাম, এর ফাঁকে দিয়ে একদিন হঠাৎ করে খবর আসলাম আমার আব্বা মারা গেছে যখন, তখন আমি ওখান থেকে ছুটি নিলাম। ছুটি নিয়ে বাড়িতে চলে যাওয়ার পর দাফন করলাম। করার পর আমি এখান থেকে গেছি আমার টাকায়, কিন্তু দাফনের কাপড় চোপড় কিনা হয়েছে। তারপর দাফন হয়েছে। তারপর ওখানে আনুষ্ঠানিকভাবে যেটা করার কলমা টলমা পড়ায় আমি ওখান থেকে 7 দিন ছুটি কাটায় চলে আসি যখন, তখন কি করলো, এর ফাঁকে দিয়ে চাকরিতে অ্যাপ্লাই করার পর ফাঁকে দিয়ে চাকরিটা হয়ে গেল যখন, তখন ও আমাকে বলছে দেখো আমার চাকরি তো হয়ে গেছে, এখন তো আমাকে যেখানে পোস্টিং দেবে সেখানে যেতে হবে, যেখানে যাও না কেন, যেখানে থাকো না কেন চাকরি, তখন আমিও এখানে আটকা পড়ে গেলাম। এখন তুমি আবার আমাকে ছেড়ে ঢাকায় চলে যাবা। এখন আবার যদি কখনো আমার মনে থেকে একটা সন্দেহ জায়গা সৃষ্টি করছে। এর ফাঁকে দিয়ে আবার আগে প্রথমেই যখন বিয়ে করছি, বিয়ের কাগজপত্র সব ও কি করছে, গায়েব করে ফেলছে। এগুলো কোনো কিছু নাই বলতে এখন ভবিষ্যতে যদি আমি ও যদি সরে যায়,
মানে আমার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, বা কোনো কিছু করে পরে আমি ওকে কিভাবে ধরবো। এই চিন্তা ভাবনা করার পর আমি একদিন আবার ছুটি নিয়ে বাড়িতে চলে গেছি। চলে যাও, ওরে ডাকছি। ডাকার পর আমি বলছি যে দেখো, আমার কাছে তো কাগজপত্র কোনো কিছু নাই, তুমি যদি কখনো কোনো কিছু করো তাহলে আমি তোমাকে কিভাবে পাবো, আমি আবার ডকুমেন্টস চাই। যেখানে ডকুমেন্টস আমরা করছি এখান থেকে আমাকে ডকুমেন্টস তুলতে হবে, কিন্তু ওই জায়গাতে আমি ভুলে গেছি। তখন বলছে যে আসলে ডকুমেন্টস কোনো কিছু করার দরকার নেই, তোমার যদি অবিশ্বাস থাকে তাহলে তুমি আবার করো। এই অবস্থায় ওই আমার এলাকার মধ্যে আবার ওই কাজের মাধ্যমে ওই ডেটে আবার বিবাহ রেজিস্ট্রেশন করছে। এই রেজিস্ট্রেশনটা আমার কাছে আছে, কাবিন নাম্বার যেটা, আগেরটা নাই। তারপর আমি ওই অবস্থায় সবকিছু ঠিকঠাক করে আবার চিটাং চলে আসছি। চলে আসার পর ও ওর জায়গায় ওর মতো চাকরি করতেছে, আমি আমার মতো চাকরি করতেছি। চাকরি করা অবস্থায় এখন এদিক থেকে আমার বাড়ি থেকে চাপ দিতেছে, ছেলে পেলে রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? কয় এখন টাকা পয়সা বেশি লাগে। কারণ বাড়ি থেকে আমার থেকে চাপ দিতেছে টাকা পয়সা বেশি দিতে হবে। আমি যদি টাকা পয়সা বেশি দিই তাহলে আমার ছেলে পেলে আমি এখানে রাখি চাকরি পড়াবো। তখন আমি এর সাথে শেয়ার করলাম যে বাড়ি থেকে এরকম বলতেছে, এখন আমি কি করবো, ছেলে পেলে কি করবা সেটা বলো। তখন এই আমাকে ডিসিশন দিল যে ওদেরকে নিয়ে আসো, নিয়ে এসে এখানে ভর্তি করে দাও, যা হওয়ার হইব। তখন আমি কি করলাম, ওদেরকে নিয়ে আসলাম বাড়িতে। নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি আবার পাশের রুমে দেখতাম দুইটা ছেলে আছে, বাচ্চা দুইটা আছে। বাচ্চা দুইটা ভালো পড়ালেখা করে, ভালো ছাত্র। ওদের মোটিভেশন যেভাবে করতেছে, আমার দুটো যদি এভাবে করতে পারতাম তাহলে আরো ভালো হতো। বাড়ি থেকে শুনছি পড়ালেখা ভালো। ছেলে দুটো আনলাম, আনার পর ওদের ছেলে দুটো যেখানে ভর্তি আছে আমি ওখানে ভর্তি করাইলাম। ভর্তি করার পর ওখানে থাকলো, ভর্তি করলো, দেখি তো পড়ালেখা ভালো। এর ফাঁকে দিয়া ওই ভাবিরে বললাম, ভাবি আমি তো সারাদিন থাকি না, আপনি আপনার বাচ্চা দুটো যেরকম দেখেন আমার বাচ্চা দুটো একটু ওরকম দেখিয়েন, আমার দিকে একটু তাকান, ঠিক আছে? তো উনি আবার বলতেছে ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখবো। তো এই দিক দিয়ে সবার সাথে যোগাযোগ ভালোই চলছে। হুট করে আরেকদিন আমার আব্বাই আমাকে কল করছে, একটু জরুরি করে বাড়ি যেতে হবে। এই আমার আম্মাই ফোন করছে, আব্বা তো নাই। ফোন করার পর আমি তখন গেলাম বাড়িতে। বাড়ি যাওয়ার পর বলছে যে ওকে তো আমরা ধরে রাখতে পারতেছি না। কেন, কি হয়েছে? কয় ওই আমাদের পাশের বাড়ির অমুক ছেলের সাথে রিলেশন করে, ওর সাথে যদি এগুলো করে এখন একটা বদনাম। তখন কি করতে হবে? কয় তুই তোর কাছে নিয়ে যা, ওখানে ভর্তি করে দিই, পড়ালেখার খরচ পাশাপাশি একটা চাকরি টাকরি ধরাই দিস, চাকরি বাকরি করলে হয়তো বা এগুলো করবে না। আবার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম যে এই ঘটনা। নিয়ে আসে এখানে একটা চাকরি দাও, আর পড়ালেখার খরচ দেখা যাক আমরা কি করতে পারি। তো দুজনে মিলেমিশে চলতেছি, থাকতেছি, খাইতেছি, ফিরতেছি। এর মধ্যেই আমার হাজবেন্ডও মাঝে মাঝে যায় আসে। আনার পরে এখন একটা মানুষকে তো শহরের বাড়িতে বসে রাখা খাওয়া খরচের ব্যাপার স্যাপার আছে। তা আমি ওরে 2 মাস বসায় রাখলাম। বসায় রাখি বললাম যে এই জিনিসগুলো শিখো, যে জিনিসগুলো আমি তোমাকে দিই এগুলো শিখো, এগুলো কিন্তু ইন্টারভিউতে ফেস করতে হয়। তখনও কি পড়তো? তখন ইন্টারমিডিয়েট পাস করছি। হ্যাঁ, আচ্ছা। পাস করার পর তারপরে জবটা হয়ে গেলে এরপরে তোমার ভর্তির ব্যবস্থাটা আমি করব। তো তুমি কি চাকরি করতে চাও কি চাও না? তো বলে যে আমি যদি চাকরি করলে একটু আমার বাড়িতে হেল্প করতে পারবো, আমার পড়ালেখাটাও চালাইতে পারবো। তখন আমি আমার অফিসের ভিতরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা শুরু করে দিলাম। শুরু করতে করতে আমি ওই স্টোরের জায়গাটা খালি পেয়েছি। তা আমি যে স্টোরের চাকরিটা অনেক ভালো, যতগুলো ডিপার্টমেন্ট আছে তার থেকে ওইটাই ভালো, বসে থাকার চাকরি আর নাই। তো এখন ওর সাথে যোগাযোগ করার পর ওনাকে আমি বলছি যে শোনেন আপা, আমি তো এখানে পুরান মানুষ, আমার লোকটা আপনার নিতেই হবে, আপনি যা কিছু করেন না কেন। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার লোকটা নিবো, আপনি আনেন। তো ওনার বাসাও আমার বাসার কাছাকাছি ছিল। আমি সন্ধ্যাবেলায় ওনার বাসায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওনার সাথে কথাটা তো বললাম, কথা বলার পর ওখান থেকে বাসায় আসলাম। পরের দিন সকালবেলা আমি অফিসে নিলাম। নেওয়ার পর ওর চাকরিটা ওখানে হয়ে গেল। সবে চলে যাওয়ার পর বাড়িতে জানাইলাম, ও জবে ঢুকাই দিছি। আমার হাজবেন্ডের জানালাম জব দিছি, হ্যাঁ, দুইজনে একসাথে যাবো আসবো, একই অফিসে থাকবো। তখন এর মাঝখান দিয়ে আমার বাইও চলে আসলো। তখন ওর টানিয়ে আনার পর ওরা কি করলাম, তো আমি বলছি যে তুমি কোয়ালিটি চাকরি করতে পারবা? তো কোয়ালিটি কিন্তু সারাদিন দাঁড়ায় থাকতে হয়, যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারি, যদি না করতে পারো তাহলে কিন্তু আমি মুখ বেচবো না মানুষের কাছে। তো বলতেছে আমি করতে পারবো। যখন কথাটাও বলছে তখন আমাদের সেক্টরের ভিতরে আমি ওর চাকরিটাও দিয়ে দিলাম। আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু বাবার নাম্বার থেকে একটা মেসেজ দেখছি, হঠাৎ করে বলতেছে। ছোট ছেলে না বড় ছেলে? ছোট ছেলে। তখন ও কিন্তু অনেক চালাক, ছোট হলেও সব ইংলিশ পড়তে পারে, সব বুঝতে পারে এবং ছাত্র হিসেবে অনেক ভালো। তো আমি কন্টিনিউ মানে ফোন করি, দেখি ওয়েটিং কল। আমি তুমি কার সাথে কথা বলো? কয় আমি একটা জব করি, আমার তো বিভিন্ন ধরনের কথা হইতেই পারে, থাকতেই পারে, আমি ফ্রি হলে তোমাকে ফোন দিব। তখন আমার ভিতরে একটা কামড় যখন, তখন আমি বলতেছি যে যাই হোক, আমার সংসার যদি নাও টিকে আমি ছেলে দুটা যেমনি পারি মানুষ করবো। তখন আমি কি করলাম, যখন আমাকে এই কথাটা বলার জন্য আসছে ও, এর ফাঁকে দিয়ে মেসেজ ও ডিলিট করে ফেলছে যখন, তখন আমি ওর মোবাইলটা নিয়েছি। মোবাইলটা নেওয়ার পর যতগুলো ফাংশন আছে সবগুলোর ভিতরে ঢুকছি। ঢোকানোর পর দেখি কোনো কিছু নাই যখন, তখন আমি মোবাইলটা রেখে দিছি। রেখে দেওয়ার পর আমি বলছি যে তুমি আজকে থেকে মোবাইল ব্যবহার করতে পারবা না, তোমার মোবাইল লাগবে না, আমি তো আসি ওখানে, সমস্যা হলে তো জানবি।
তখন ও আমি আবার কি করলাম, আমি আজকে অফিসে দেরি করে যাম। তা আমি অফিসে ফোন লাগাইছি, ফোন লাগার পর দিদি বলছি, দিদি আমার 1 ঘন্টা লেট হবে আসতে। ওর মোবাইলটা যখন রেখে দিয়েছে, ও অফিসে গেছে, যাওয়ার পর ও কাজ টাজ গোছায় রাখি অন্য আরেকজনের মোবাইল নিয়ে আমার হাজব্যান্ডের কাছে কল করছে। কল করার পর ওইটা জেনে দিছে যে ওর মোবাইলটা আমার কাছে, আর আমি এদিক থেকে ওর নাম্বার থেকে ওকে মিস কল মারতেছি, ও আসলে ব্যাক করে কিনা এই নাম্বারে, কিন্তু ব্যাক করতেছে না। ঠিক আছে, ব্যাক করতেছে না, কিন্তু মোবাইল তো আমার কাছে। তখন আমি কি করলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর অফিসে ঢুকে আমার কাজগুলো সব গোছায় রাখি, দিদিরে বলছি, দিদি আমি অন্য একটা সেকশনে যাচ্ছি, আপনি আমার খুঁজিয়েন না, আমার আসতে একটু দেরি হবে, সব কাজ গোছায় রাখছি। তো আচ্ছা ঠিক আছে যাও। কিন্তু আমি ওই কাজের বিনিময়ে যাচ্ছি যে এই কথা বলে যাচ্ছি, কিন্তু নইলে আবার ম্যানেজারের কাছে ধরা পড়লে ম্যানেজার সব জায়গায় ঘুরে কখন কোথায় দেখে ফেলে, তখন আবার দিদির কাছে কল করবো, ওকে ওখানে দেখলাম কেন, যদি উনি জবাব দিতে না পারে পরে আবার আমার গালাগালি করবে। আমি গালাগালি না খাই মতো আমি কাজ সিস্টেম করে নামছি। নামার পর আমি কি করলাম, ওখানে যে টিএনটি নাম্বার একটা আছে ইউজ হয়, ওই টিএনটি নাম্বার কার কাছে, এর কাছে। টিএনটিতে ফোন করে, মোবাইলটা আমার কাছে। ও যখন টিএনটিতে কথা বলতেছে তখন ও পিছনে গিয়ে আমি দাঁড়াইছি, ও আমাকে দেখে নাই যখন, তখন ও পিছনে যখন কথা বলতেছে তো কথাগুলো আমি শুনতেছি। শোনার পর ও ফোন লাইন কাটিয়ে দিয়েছে, যখন কাটিয়ে দিয়ে পিছন ফিরিয়ে দেখে এখন আমি পারতেছি না ওখানে কোনো কিছু বললে আবার সবাই শোনাশুনি হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হয়ে যাওয়ার পর আমি কি করলাম, ওখান থেকে ওরে কিছু না বলি সাইডে চলে আসে যখন, তখন এ কি করছে, ভিতরে আর একটা সিম আর একটা মোবাইল কিনছে। কেনার পর ওই মোবাইল আর সিমটা সবসময় এখানে রাখতো সাইলেন্ট করে, নিজের কাছে গোপন রাখতো। এটা অফিসের ভিতর কেউ জানতো না। আর যখন যাওয়ার সময় হয়তো তখন ও ওই ড্রয়ারের ভিতরে মোবাইলটা রাখি তালা দিয়ে সিস্টেমে চলে যেত। কিন্তু রাত্রে যে সে কথা বলবে কোনো কিছু, এরকম কোনো কিছু আমি ধরতে পারবো না, কারণ ওর সাথে দেখা হয় আমার রাত্রি, দিনে হয় না। রাত্রে তখন আমি গোয়েন্দার মতো লাগছি পিছনে, ওই কাজ ওখানে শেষ করি, আমি আবার নিচে নামার পর আমি ওখানের ভিতরে এক মহিলারা লাগাই দিছি, যার মাধ্যমে ঢুকাইছি। ওকে বলছি যে দেখেন তো ওর কাছে কোনো ফোন আছে কিনা। তখন আমাকে বলতেছি যে ফোন করে টিএনটিতে, ওনারাই একটা অ্যানালাইসিস বাইর করে ফেলছে। বাইর করে ফেলার পর আমাকে যখন কথাটা বলার পর আমি তখন কিছু দেখেন ওখানে কোনো ফোন আছে কিনা। তখন ফোন ড্রয়ারের মধ্যে লাঞ্চে যাওয়ার সময় ওরা সরাই ফেলে ফোনটা আমারে দিছে যখন, তখন ওই ফোনের মধ্যে ফোন করছে যে আমরা যে দুইজনে কথা বলি, আমি যে কথা বলি, ও যে কথা বলি, এটা ও বুঝতে পারতেছে না এটা আমি নাকি ও। আমি ওর হয়ে কথা বলতেছি, ও সেজে যখন কথা বলতেছি তখন কথাগুলো সব আমি পেয়ে যাওয়ার পর আমি আমার মার সাথে যোগাযোগ করলাম। পেয়ে গেলাম মানে কি, আপনি কি পেলেন যে আসলে কি পেলাম, যে ওর সাথে যে একটা সম্পর্ক আছে এটা আমি পাই গেলাম। মানে কথার টোন শুনে আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়ে গেছি। বা আপনাকে নিয়ে ওই সময় কোনো কথাবার্তা হচ্ছিল কিনা? হ্যাঁ, আমাকে নিয়ে কথা হচ্ছিল। ওকে, আপনি ইন ডিটেল এখানে বলতে চাচ্ছেন না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তারপর কি হলো? ইন ডিটেল আমি বলি, আমাকে যখন ফোনটা আমি রিসিভ করলাম, হ্যালো, মানে ওর মতো করে ও যেভাবে কথা বলে, কয় তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওকে আমি ফোন দিই না যে ও কি তোমার সাথে কিছু শেয়ার করে। আমি বলতেছি না, আমার সাথে শেয়ার করে না, তবে ও একটু মন টন খারাপ আর কি, আপনি ফোন টোন করেন না, এভাবে কথা বলতেছি। তখন আমি বলতেছি যে আচ্ছা আসলে আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে কি করতে চাচ্ছেন? ঠিক আছে, যখন আমি জিজ্ঞেস করছি তখন বলতেছি যে আসলে দেখো আমরা তো বিয়েটা করে ফেলছি, আমাদের এটা কিন্তু কোর্ট ম্যারেজ, ও কিছু করতে পারবে না, আমি যেটা বলবো সেভাবে মেনে নিতে পারবো, ও যাবে কোথায়? কি বলেন? এভাবে বলতেছে। আমি এই কথা শোনার সাথে আমি আর ওর সাথে কি কথা বলবো, আমার নিজের হৃদয় সব বের হয়ে গেছে। আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছি, ওই অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছি। আমি ওই দিনে আমি রাত্রে আর কোনো কিছু কইতে পারি না, পরের দিন সকালবেলা আমি বিছানা থেকে উঠতে পারি না। এখন আমার নিজেরই প্যারালাইসিস, এক সাইডে আমার অবশ হয়ে গেছে। ওকে, অবশ হয়ে যাওয়ার পর আমি যখন বিছানা থেকে উঠতে পারতেছি না, পুরো টেনশন করতেছি, আমার মুখ বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারতেছি না, জিবা উলট পালট করতেছে। অফিসের মধ্যে ফোন দিয়ে জানাই দিয়েছি আমি অসুস্থ, আসতে পারতেছি না। ও আমার কথা বলবে কি, ওরা আমার নামে বদনাম গাইছে যে আমি ঢং করতেছি, অ্যাক্টিং করছি, এরকম ধরনের কিছু বলছে। বলার পর তখন ও আমার কাছে ফোন করে বলতেছে যে সব ঢং সারি দিয়ে ভালো মানুষের মতো চলাফেরা করো। কালকে যে ফোনটা তুমি রিসিভ করছো এটা আমি বুঝতে পারছি। ও নিজের থেকে স্বীকার করলো। ওকে, হ্যাঁ, স্বীকার করার পর আমাকে বলতেছে যে তুমি যদি ওর সাথে আমার সাথে সংসার যদি স্বাভাবিকভাবে মেনে নাও তোমার জন্য ভালো, যদি স্বাভাবিকভাবে মেনে না নাও তোমার জন্য খারাপ। কারণ বাধ্যগত আমার মেনে নিতে হবে ওর কথা অনুযায়ী। আপনি মাকে ফোন করলেন মাঝখানে? মাকে ফোন করলাম, মাকে আসতে বললাম। মা বলতেছে যে আমি তো এখন এই সময় যাইতে পারবো না। আসতে বললাম, এখন মা কি করছে, 1 সপ্তাহ পরে আসছে। আসার পর আমার মা করলো যে তুমি আমাকে ট্রিটমেন্টের জন্য আরেক জায়গায় পাঠাইলো, যে আমি এখন বাসায় আছি, ওর সাথে আমি আসি, ওর চাকরি বাকরি কিছু করা লাগবে না,
তুমি ট্রিটমেন্ট হয়ে সুস্থ হও, তুমি সুস্থ হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাবো। সব কিছু ঠিকঠাক করে ও কি করছে, আচ্ছা ঠিক আছে, কোনো কিছু হবে না, আর কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, যা হয়ে গেছে এখানে শেষ বইলে ঢাকা চলে আসছে। আর যা হয়েছে হয়েছে এখানে শেষ, আর কোনো কিছু করবো না, আমি চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হবো, আলাদা বিয়ে শাদী করবো। এভাবে কথা বললো। কথা বলার পর সব কিছু ওখানেই শেষ করে আমার মা কি করছে, আবার বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর এদিক দিয়ে আপনার এইরকম একটা জিনিস জানার পরে জিজ্ঞেস করা হয়নি আপনার যে ঘটনাটা হলো কিভাবে শুরু হলো, কেমনে হলো? এটা তো একদিনের বিষয় না, কোর্ট ম্যারেজ করার যে বিষয়টা। না, আমি চাচ্ছি যে ও নিজে থেকে আসলে কি বলতে চায় হ্যাঁ, এটা জানার জন্য আমি মাকে দিয়ে বলাইছি। সরাসরি আপনি কখনো সন্দেহ করেননি, শুধুমাত্র আপনার ছেলে এসে একটা টেক্সটের কথা বললো, SMS এর কথা বললো, ইন দ্য মিন টাইম কয়েকদিনের মধ্যে আপনি জানতে পারলেন যে আপনার ইতিহাসটা বের করার ইচ্ছা হলো না, যে কিভাবে হলো এই বিষয়টা, কোন কারণে হলো, আপনি জিজ্ঞেস করেন? আরো পরে জানতেছি, আরো পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর মা চলে গেল। চলে যাওয়ার পর এখন আস্তে আস্তে তো ওকে আমি একা পাইছি ঘরের ভিতর। এখন এক প্রশ্ন যদি আমি বারবার করি, তখন ও আমাকে বলতেছে আমি সুসাইড করবো। শহরের ভিতরে ঘরের মধ্যে যদি সুসাইড করে, তখন ও আমাকে বিপদে ফেলবে, এবং উল্টে এর সাথে যদি রিলেশন হয়ে গেছে, এও আবার উল্টা বিপদে ফেলবে, আমার মাও আমাকে উল্টা বিপদে ফেলবে। তিনজনের কাছে আমি ফেসে যাবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভদ্রমহিলার ব্রেইন অনেক ঠান্ডা, কুল ব্রেন, অনেক কিছু চিন্তা করে। কিন্তু সাধারণত এরকম ঘটনা ঘটলে কোনো মেয়ের পক্ষে এইরকম চিন্তা ভাবনা করা ওই মোমেন্টে সম্ভব না, সাধারণত হয় না, সিন ক্রিয়েট করবে, খুব স্বাভাবিক। কিন্তু উনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেছে এই জিনিসগুলো। এইটা আজকে আপনারা শেষ পর্যন্ত শোনেন, শেখার অনেক কিছু আছে। হ্যাঁ বলেন। তারপর এরকম যখন বলছে, তখন আমি ওকে কোনো কিছু জিজ্ঞেস করে বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি দেখতেছি যে কোন দিকে গড়ে করা অবস্থায়, এখন শারীরিকভাবে যখন ফিটটা এর মাঝখান দিয়ে আরেকবার গেছে, আমার মা চলে যাওয়ার পর গেছে। যাওয়ার পর মানে ও আমার সাথে এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করছে, যেটা দেখলে মনে হবে না যে ও দ্বিতীয়বার আরো কোনো কিছু করবে। এরকম করার পর আবার চলে আসছে, ঢাকা চলে আসছে। ঢাকা চলে আসার পর কিন্তু মোবাইল যে নাই, কথা বলতে পারে না, চাকরি অফ, এরকম কোনো কিছু নাই। না করার পর সামনের যে ফিক্সি লোডের দোকান আছে, দোকানের মোবাইল থেকে কথা বলতো। তখন আমার ছেলেদের পরীক্ষা হবে ডিসেম্বরে, কারণ আমি এটা নিয়ে একটু টেনশনে আছি, আবার নিজে নিয়ে টেনশন, নিজের অসুস্থতা নিয়ে টেনশন করতে করতে তখন আমি কি করলাম, এই সব দিক দিয়ে এদিকে গোছাই ফেলছে, প্ল্যান করে ফেলছে, কখন কোথায় কি করে ফেলছে। তখন ওই দিন 14 তারিখ চলে, 16 ডিসেম্বরের 14 তারিখ বন্ধের দিন। 15 তারিখ আমি বেতন পাইছি 7 তারিখে বেতন পাইয়ে রুম ভাড়াটা দিই নাই বলতে এই বাড়িওয়ালারে বলে রাখছি যে এই মাসে আমার টাকাটা লাগবে, ছেলেদের পরীক্ষা, আমি আগামী মাসে 2 মাসে ভাড়া একসাথে দিয়ে দেবো। তো বলছে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ভাড়ার জন্য কখনো আমাকে করতো না। তখন আমি টাকাটা রাখছি আর বাজারের টাকাটা রাখছি। টাকার পর এর মাঝখান দিয়ে ওর ভিতরে যে আমাদের ভিতরে আবার একটা সমিতি ছিল অফিসের ভিতরে, তো সমিতির কিছু টাকা আমার কাছে থাকতো, 50,000, 60,000, 70,000 টাকা এরকম। ওই সমিতির টাকাটাও আমার কাছে আছে। ওর একটা সমিতি আছে, ওই সমিতির টাকা ওর কাছে আছে। ওই সমিতির ওর কাছে 20,000 টাকা, আমার কাছে 50,000, আমার বেতনের টাকা প্রায় 1,20,000 টাকার মতো টাকা আছে। আর আগে থেকে ওর কাছে আমি শেয়ার করতাম, আমি বেতন পেলে বেতন আনি ওরা দিয়ে দিতাম, যে তুই এটার জন্য রাখ, এটা কর, এটা হিসাবটা সব কিছু ওরা আমি বুঝিয়ে দিতাম। তো ওরা দিয়েই করাইতাম। আমরা সংসারের ভিতরে কোনো ভেজাল না থাকার কারণে ওই সুযোগ সুবিধা নিয়ে ও কি করছে, আস্তে আস্তে টাকাগুলো সরে একটা ব্যালেন্স করছে। ব্যালেন্স করার পর এই টাকাগুলো এর কাছে পাঠিয়ে দিয়েছে। এবং যেদিন সে চলে আসবে সেদিন আমাকে বলতেছে যে আমার কলেজের একটা ফাঁকি দিয়ে তো কলেজে ভর্তি করেছি, কলেজের পরীক্ষা আসছে, আমি একটা নোট কিনতে যাবো। তা আমি বলতেছি যে আমিও যাবো। বলছে তোমার যাইতে হবে না, আমি যাবো আর আসবো কথা কইয়া ও যে বের হয়েছে, যে আমার টাকাগুলো সবগুলো নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর রাত্রে 7টা, 8টা, 9টা বাজে, কিরে এখনো নাই, মোবাইল বন্ধ, এটাও বন্ধ, এর কাছে তো নাই, কোনো যোগাযোগ পাই না পাওয়ার কারণে পরে আমি কি করলাম, 9টা বাজে ঘর থেকে বের হয়ে গেলাম। দুইজনের খাওয়ায় ঘুমাই দেওয়া বের হয়ে যাওয়ার পর আমি আমার মামা শ্বশুরের বাসা আছে, ওরা মনে হয় আমাকে উপর থেকে নিচে দেখছে, দেখার পর ওরা সরে যাওয়ার পর যখন আমি ওর মামার বাসায় ঢুকছি, ওদেরকে পাই নাই। মামিরে জিজ্ঞেস করলাম, মামি এই ঘটনা, ওকে আমি পাচ্ছি না, এর আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তখন বলতেছে না, ওরা আসে নাই, এ কথা আমাকে বললো। আসে নাই বলতে তখন আমি কি করছি, নিচে নামার পর ফুটপথের এক জায়গার মধ্যে একটা থুম্বা আছে, এই থুম্বার ভিতরে আমি বসে রয়েছি, ঘাপটি মারি বসে রয়েছি, যে আসলে আমি তো ওই 5 তলায় উঠলাম, দেখলাম না, এই পাশ ওই পাশ ফ্ল্যাটে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতেও পারে না। তখন আমি এখানে থাকবো, দেখি আসলে এখানে আসে কি না। আমি এখানে 2 ঘন্টা বসে রয়েছি। 2 ঘন্টা পর কোত্থেকে রিক্সা থেকে আমি ওখানে নামছি। নামার পর যখন আমি ওদেরকে দেখছি, ওদের পিছনে উঠছি,
ওঠার পর ওইখানে কয়েকটা লোকের জড়ো করছি, করার পর আমি বলছি যে দেখেন এই ঘটনা, এটা কিন্তু এই সমস্যা হয়েছে, ওর মামা কিন্তু এই কাজগুলো করছে। লাস্ট পর্যন্ত এখানে ঘরের ভিতর ঢুকি ওর মামার সাথে কথা বলার পর লোকজন কথা বলতে বলতে এদিক দিয়ে ওরা দুজন কি করছে, নিচে নামছে। নিচে নামার পর আমি যে ওদেরকে ধরবো, মানে ধরতে পারতেছি না, সামনে গিয়ে একটা রিক্সার মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার পর এখন এক রিক্সা ফলো করতে যায়, রিক্সাটা হারাই ফেলছি। এখন আবার ওই রিক্সার মধ্যে ঘুরতে 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 পড়ে যায়, পাইছে যখন তখন দুজনের ধরছি আমি, পুলিশ টুলিশ ডাকবো এরকম সিচুয়েশন একটা তৈরি করছি। করার পর ও কি করছে, আমার মানে এই মুখ বরাবর একটা লাথি মারছে, পায়ের মধ্যে জুতা ছিল। ওহো, লাথি যখন মারছে তখন আমি এক রিক্সা থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আরেক রিক্সা আমার গায়ের উপর দিয়ে চলে গেছে যখন, তখন তারপরও আমি ওই ব্যথা অনুভব না করে আবার নিজে উঠে দাঁড়াইছি। নামার পর ও আমার এইভাবে ধরছে, মানে পিছন দিয়ে ধরছে। ধরার পর এরকম একটা টুল ছিল রাস্তার মধ্যে পড়া, এই টুল দিয়ে ইচ্ছে মতো পিড়াই আমার পুরো চেহারাটা একবারে ডিসকালার করে দিছে। তো রাস্তার মধ্যে আর লোকজন ছিল না? রাস্তার ভিতর 9:30, 10:30, 11টা বাজে, লোকজন তখন কম। রাত্রেবেলা কম যখন, তখন ওই অবস্থায় আমার আর হুশ নাই। ওই অবস্থায় আমাকে ফেলাই দিছে না কি করছে আমি আর কিছু বলতে পারি না, ওইখানে ফেলাই রাখি চলে গেছে। ওখান থেকে ফুটপাতের এক দোকানদার আমার তুলে মেডিকেল ভর্তি করছে। ওই অবস্থায় আমাকে ফেলাই দিয়ে চলে গেছে, দুইজনে চলে গেছে। চলে যাওয়ার পর আমাকে যখন মেডিকেল ভর্তি করছে তখন আমার মোবাইলটা আমার কাছে ছিল, আর এদিকে ছেলেরা তো টেনশন করতেছে, আমাকে পাচ্ছে না। পরে ফোনে দিছে, ফোনে ওই ফুটপাতের দোকানদার যে ছিল উনি কল রিসিভ করছে, বলছে যে কে হয় তোমার? আমার আম্মু হয়। আমার আম্মু কোথায়? ওই তোমার আম্মু খুব অসুস্থ, অবস্থা খারাপ, আমরা মা শিশু হাসপাতালে ভর্তি করেছি। যখন ওখানে আমি 2 দিন থাকার পর আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর আমি আমার নিজের চেহারাতে দেখি এগুলো সব আমার ফাটা, মুখটুক সব, আর এই ঠোঁটগুলো ফুলে ফুলে এরকম হয়েছে। ওই যে লাথি মারছে জুতা সহ এগুলো ফাটি গেছে। এই অবস্থায় তখন আমি খুব অসুস্থ। এখন আমি কি ওখান থেকে আসে অফিস করতে পারবো? এরপর অফিসে বাসায়, ওখান থেকে বের হয়ে বাসায় এসেছি। ওই টাকা পয়সা ইয়ারা মিট করে দিছে, বাইরের লোকজন যারা আমাকে ভর্তি করাইছে ওরা মিট করে দিয়ে আমাকে বাড়ি করছে। বাড়ি করার পর আমরা বাসা কোথায় কী বা কারা সব কিছু নিয়ে আমাকে বাসায় দিছে। তারপর বাসায় এসেছি। বাসায় এসে এখন আমি যে খাবো, রান্না করবো, টাকা পয়সা চালের কোনো কিছু নাই। তখন আমি অফিসে ফোন করে যোগাযোগ করে বলছি যে আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ, আমার প্যারালাইসিস হয়েছে, আমি তো ডিউটি করতে পারবো না, এখন আমার 3-4 মাস ছুটি লাগবে। কারণ ওই অবস্থায় আমি অফিসে যেতে পারতেছি না, আমার মুখ টুক কাটা, এখন ওরা অন্য মাইন্ড করবে। কারণ ফোনে যোগাযোগ করতেছি। এখন আমার ইনচার্জ আমাকে বলতেছে যে তুমি অফিসে না আসলে তোমার লিভ আমরা কিভাবে দিব, তোমাকে তো দেখতে হবে, ডাক্তার দেখবে তারপর না তোমাকে লিভ দিবে, কারণ তুমি এভাবে থাকলে তো তোমার চাকরি থাকবে না বলছে যখন। তখন আমি কি করলাম, কোনো রকম মুখ টুক ঢাকি। এখন দিদির সাথে শেয়ার না করলে আমি এটা পারতেছি না, এটা তো গোপন রাখতে পারতেছি না। আর সেই দিদির সাথে কথাটা শেয়ার করলাম, দিদি ঘটছে। উনি কি করছে, আমাকে মেডিকেল নিয়ে 3 মাসের ছুটির ব্যবস্থা করে দিছে আমার ফিটনেস অনুযায়ী। যে 3 মাসে আমি চাকরি করলাম না, 3 মাসে যে আমার মেডিকেল লিভের বেতন, তো আমি কয় টাকা পাবো? বেতন পাইতাম 14,500 টাকা। এখান থেকে আমি ওভারটাইম করলে না 14,500 টাকা পাবো, আর ধরা বেতন যেটা 12,000 পাবো। এই 12,000 টাকা থেকে আমাকে হাফ বেতন দিবে 6,000 টাকা। এই 6,000 টাকা কি আমার এই 3 মাস সংসার চলবে? 2টা বাচ্চা নিয়ে। তারপরে আমি কি করলাম, মোবাইল ফোনের মাধ্যমে ওর সাথে যোগাযোগ করতে চাচ্ছি যে যা করার করছো, আমি সবকিছু মানিয়ে নিলাম। এখন তো আমার ছেলে 2টো মানুষ করতে হবে, পড়ালেখা করতে হবে, খাওয়া থাকা সবকিছু মিলে টাকা পয়সা দাও। টাকা পয়সা দিবে না, কোনো কিছু দিবে না। না দেওয়ার পর আমি 3-4 মাস ওর সাথে এই যোগাযোগ অবস্থায় থাকলাম, কোনো টাকা পয়সা কোনোভাবে নিতে পারলাম না। এমনও দিন গেছে আমরা 3-4 দিন না খাই রয়েছি। ওই সময়টা 3 মাস অনেক কষ্ট গেছে। সামনের এক দোকানদারও বুঝতে পারছে, বুঝার পর উনি আমার 3 মাসের বাজার খরচ আমার ঘরের ভিতর দিয়ে গেছে। এর ফাঁকে দিয়ে আমি সুস্থ হয়ে কোনো রকম আস্তে 3 মাস পর আমি চাকরিটা স্টার্ট করি। আমার 3 মাসে 15,000 টাকার রুম ভাড়া বাকি হয়ে গেছে। এখন আমি কি ছেলে পড়ালেখা করাবো, না খাবো, না চলবো, কোন দিকে যাবো? লাস্ট পর্যন্ত ছেলেরে বললাম তার আব্বুর সাথে যোগাযোগ কর। মোবাইল করছে, কয় কে তুমি? কাউরে চিনি না। কয় আমি তোমার ছেলে বলছি। কয় আমার কোনো ছেলে নাই। টোটালি এসে অস্বীকার করছে। আমি এখন কি করব? ওইখানকার 13-14,000 টাকা দিয়েও আমার সংসার চলবে না। পরে আমি আবার চাকরি চেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ার পর ওই 3 মাস আমার খুব কষ্ট গেছে, যেটা আমি কাউকে বলতে পারবো না। আমার অসুস্থ চিকিৎসার টাকা নেই, আমার খাওয়ার টাকা নেই, আমার ঘর ভাড়ার টাকা নেই, কোনো কিছু নেই আমার কাছে। এরপর ওই এলাকার মানুষ যতটুকু পারছে আমাকে সহযোগিতা করছে। পাশের রুমের ভাবি যতটুকু পারছে আমাকে সহযোগিতা করছে। আপনি পুলিশের কাছে যাননি কেন ওই সময়টাতে? এখন আমি নিজে খাইতে পারি না, পুলিশের কাছে গেলে আমার থেকে টাকা চাইবো, আমি টাকা কোথেকে দিব? মামলা করতে গেলে আমার কাছে টাকা চাইবো, আমি টাকা কোথেকে দিব? আমার তো নিজের খাওয়ার কিছু নাই। অফিসে আসি আমার ম্যানেজারকে বলছি, আমি তো এখানে 5 বছর হয়েছি চাকরি করছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, আমি রিজেন দিয়ে আমার যে ফান্ডের টাকাগুলো আছে ওগুলো আমার দিয়ে দেন,
দরকার হলে আপনি আমাকে রিজাইন করেন। উনি বলতেছে এরকম সিস্টেম নেই, আমরা এটা করতে পারবো না। সিস্টেম আছে কিন্তু ওনারা করতেছে না, মানে আমাকে ছাড়তে চাচ্ছে না, আমার কাজের জন্য আমাকে ছাড়তে চাচ্ছে না, কিন্তু আমাকে টাকাটা দিবে না। পরে ওই আমার ইনচার্জ বললো যে আমরা তোমাকে সবাই মিলে একটা সহযোগিতা করি, আপাতত তুমি এটা দিয়ে চলো। ওরা সবাই কী করছে, সবাই ভিতরে ভিতরে টাকা কালেকশন করছে। টাকা কালেকশন করে ওরা আমাকে 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকা দেওয়ার পর এদিকে জমিদার বাড়িওয়ালা বুঝতে পারতেছে যে আমার তো আর কিছু নাই, আমি অথবা রুম ভাড়া না দিয়ে যদি পালাই যাই তখন আমার কই পাইব। বাসা ভাড়ার জন্য প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে। এরা এদিক সেদিক অনেকজন অনেক কিছু বলতেছে। তখন আমি বলছি যে আমার একটু সময় দেন, আমি আপনার টাকাটা ব্যবস্থা করে দেব। পরে ওখান থেকে 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকা আমি রুম ভাড়ার টাকাটা দিয়ে দিছি, আরও 5,000 টাকা পাও না, আবার রানিং ভাড়ার টাকা যখন তখন আমি এদিকে হাল ছাড়ি দিনের চেষ্টা করতেছি যে একটা সমাধান করে কিনা বা একটা ইয়ে করে কিনা। না করার পর তখন আমি আবারও ওদের বাড়িতে যোগাযোগ করলাম। সব কিছু আমরা এত ভাগি বললে চলবে না, আমাকে এখন সপ্তাহে দাঁড়াইতে নিজে নিজে করতে হবে। এখন ওর আশা বাদ, ওর দিকে বাদ দিয়ে অফিসে যাওয়া শুরু করি। পরের মাসে বেতন পেলাম, মানে 8,500 টাকা অ্যাবসেন্ট করার পর। এই টাকা দিয়ে রুম ভাড়ার টাকাটা দিয়ে দিছি। এদিকে স্কুলে পরে স্কুলের বেতন, প্রাইভেটের বেতন সব কিছু মিলে দেওয়ার পর আমার খাওয়ার টাকা নাই। বললাম যে আপনি আমাকে দোকানে 2 মাস বাকি খরচ চালান, আমি অন্য একটা চাকরির ব্যবস্থা করতেছি, যদি বাড়তি বেতন পাই টাকাটা আপনার একবারে দিয়ে দিব, সমস্যা তারা আমার একসাথে থাকবে না। এখন সমাপনী পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বাইরে হয়েছে, A ক্লাস পাইছে। এখন পরবর্তী টাইমে ছেলেটি 6-এ ভর্তি করাবো, আমার তো টাকা লাগবে, 6-এ দিব কোথায়? আমি এখন ওই সময়ের মধ্যে ছেলের মাথায় একটা টেনশন ঢুকে গেছে। তখনও আমি বললাম যে আব্বু আমি আসি তোমাদের পাশে, আমি তো তোমাদেরকে সারি কোথাও কোনো কিছু করবো না। এখন বাবা, ওরা মনে করে বাবা তো বিয়ে করছে, মাও যদি অন্যদিকে কারোর সাথে চলে যায় আমাদের অবস্থান কোথায় যাবে, কি হবে? তখন ওকে বুঝাই সুঝে বললাম যে তুমি পড়ালেখা করো, আমি তোমার সাপোর্ট দিব, আমি তোমাকে টাকা দিতে পারবো কিন্তু সময় দিতে পারবো না। এখন তোমরা তোমাদের মতো করে তৈরি হও। বলার পর এই ছেলে কী করলো, আমাদের গার্মেন্টসের ভিতরে চাকরি করি, ওখান থেকে আমার একটা কমিশন আসছে। যখন ওখানে সবার বেতন আসে, ভর্তির বেতন 10,000 টাকা, আমার থেকে নিবি 7,000 টাকা, 3,000 টাকা আমি ওখান থেকে ছাড় পাবো। আর মাসিক বেতন হচ্ছে 850 টাকা, ওখান থেকে আমি 375 টাকা বেতন দেবো মাসিক, ওখান থেকে ছাড় পাবো। তো এটার জন্য করতে হবে আমার ওখানকার অফিসের একটা প্রত্যয়নপত্র আছে, ওইটা এই সাইড থেকে সিল করে লিখিত দিয়ে ওই অফিসের কাগজটা ওই স্কুলে জমা দিতে হয়, তাহলে ওই টাকাগুলো থেকে আমি ছাড় পাই। তা আমার একটা সুবিধা যেহেতু আছে, সেহেতু একটা ব্যবস্থা হবেই। যখন তখন ছেলেরা বললাম, ছেলে ওখানে রিটার্ন পরীক্ষা দিতে হবে, রিটার্ন পরীক্ষা টিকলে নিবে না টিকলে নিবে না। তো রিটার্ন পরীক্ষাতে কোনো রকম কষ্ট মষ্ট করে ওকে শো করাইলাম, শো করানোর পর রিটার্ন পরীক্ষা টিকলো না টিকার কারণে আমি কইছি যে স্কুল ভালো, পড়ালেখা ভালো। কারণ আমি কইছি যে নাম করা একটা স্কুল থেকে যেন আমার ছেলেপিলে পড়ালেখা করে বাইরে হইতে পারে, এরকম সাহস একটা নিয়েছি, পদক্ষেপ নিয়েছি। এখন এর পরিবর্তে যদি আমার খারাপ কাজও করতে হয় আমি করবো, এরকম একটা সাহস নিয়েছি। নেওয়ার পর আমি কি করলাম, ওখানে এই জিএমের সাথে যোগাযোগ করার পর বলতেছে যে আসলে সময়টা, মানে 2 দিন আগে যদি আসতেন তাহলে আমি এটা করে দিতে পারতাম, আপনি আপাতত 1 বছরটা লস করেন, পরের বছরে আপনি দেন। আমি কোনো লস করতে পারবো না, বয়স তো কমবে না, বাড়বে। তখন আমি কী করলাম, পাশের একটা বেগমজান স্কুল আছে, ওই স্কুলের মধ্যে আমি 6-এ ভর্তি করাইলাম। ভর্তি করানোর পর ওই বছরটা ওখানে চললো, মানে খুব টানাটানি কষ্টের ভিতরে আমার বছরটা চলছে, খুব কষ্টের ভিতরে চলছে। খাই না খাই আমি ওই সময় যে ওদের একটা বাড়তি সময় খাওয়ার দেওয়ার সময় শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য একটা খাবার দাবারের ব্যবস্থা ওই রকম কিছু নাই। ওই ফিটনেসটা আমি এখনও আর আনতে পারতেছি না, যদিও হাজারে খাওয়াই। দিন দিন ওরাও শুকিয়ে যায়, আমিও শুকিয়ে যাই, এই অবস্থা। লাস্ট পর্যন্ত এই টাকায় সংসার চলে না। তখন আমি আমার ম্যানেজারের কাছে বললাম, স্যার আমার তো সমস্যা, আমি চাকরিটা করতে পারবো না, দরকার হয় আপনি আমাকে প্রমোশন দেন, না হলে আমার এই ফান্ডের টাকাটা দেন। তখন ওই একটা লাইন চেঞ্জ করে আরেকটা লাইনে গেছি, ওখানে একটা মেয়ে ছিল, ও কী করছে, ওই টাকার বেতন পোষায় না বিদে, ওর এরকম সময়ের একটা ছিল, হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করছে। ও কী করছে, এই ফ্যাক্টরি চেঞ্জ করে আরেকটা জায়গায় গেছে। ওইখানে গিয়ে ওর কথা মনে পড়ে আমি ওর কাছে একটা কল করছি। কল দেওয়ার পর আমি বলছি যে আমার এরকম চাকরি লাগবে, তুমি তো জানো সমস্যা, আমি এইটাকে গুলাইতে পারি না। কয় আচ্ছা তুমি সন্ধ্যার দিকে আমার সাথে দেখা করো, দেখা করলে আমি ডিটেলস তোমাকে বলবো। ওই জায়গায় স্যারের সাথে আমার জন্য কথা বলছে। তো উনি পরের দিন সকালবেলা আমাকে দেখা করতে বলছে। পরে এই যে ঘাটতিটা পূরণ করতে করতে আমার এদিকে 50,000 টাকা আমি ঋণের মধ্যে এখনও আসি। এখন এই ঋণটা কীভাবে পরিশোধ করবো? পরে ওখান থেকে ওর সাথে যোগাযোগ করি, সন্ধ্যার দিকে ওর সাথে দেখা করলাম। দেখা করার পর কথা বলার পর বলছে যে তুমি কালকে সকালবেলা অমুক ফ্যাক্টরির গেটের সামনে আসো। আমাকে লোকেশন দিয়ে দিল। লোকেশন দেওয়ার পর ইন্টারভিউর সময় যেগুলো লাগে, যেভাবে যেতে হয় ওভাবে গেলাম, সব কিছু ফেলে রাখি। যাওয়ার পরে আমাকে ভিতরে নিল। ভিতরে নেওয়ার পর
যে সমস্ত ইন্টারভিউ নেওয়ার কথা সব প্রশ্ন ওগুলো সব ইংরেজিতে থাকে, আমার লেভেল অনুযায়ী যেটা দরকার। উনি আমাকে প্রশ্নগুলো করলো, প্রশ্ন আমি উত্তর দিলাম, দেওয়ার পর আমাকে মৌখিকভাবে কিছু জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর বলছে তোমার বেতন দিবা 16,000 টাকা, প্লাস তুমি এখান থেকে ওভারটাইম পাবা। যেখানে আমি এখানে সব কিছু মিলে পাইছি 14-15,000 টাকা, তাহলে ওখানে যদি আমাকে 16,000 টাকা দেয় আবার ওভারটাইম দিবে, তাহলে আমার 1 ঘন্টার দাম পড়তেছে 120 টাকা। তাহলে এখানে আমি 4 ঘন্টা ওভারটাইম পেলে আমি 20-এর পার হয়ে যাব, তাহলে আমার এই টাকাটাই সংসারটা ভালো চলবে। চিন্তা ভাবনা করে আমি স্যার আমার যদি 2,000 টাকা বাড়ায় দিতে পারেন আমার জন্য খুব ভালো হয়। তো রিকোয়েস্ট করলাম, বলছে যে না আমি আর এর থেকে বাইরে যেতে পারবো না, তোমার এটা ধরাই দিছি, তোমার ভালো লাগলে কালকে আসবা, আর যদি না ভালো লাগে তাহলে আসবা না। এই কথা বলে উনি আমাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর বাসায় এসে চিন্তা করতেছি যে নতুন জায়গায় একটা সেটেল হওয়া কিন্তু অনেক টাফ। এখন এখানে আমাকে যতজন চিনে ওখানে কিন্তু ততজন আমাকে চিনে না। নতুন করে ওদের সাথে ওদের ভিতরে ঢুকতে গেলে আমার অনেক কষ্ট হবে। পরে আমি কি করলাম, চিন্তা করে যত কষ্ট হোক আমার টাকাটার দরকার। এখানে আসি কি করলাম, আমি এই অফিসে ডিউটি শুরু করলাম। পরের দিন থেকে আমাকে নিয়োগ টিয়োগ দিয়ে সব কিছু করলো। এখন অলরেডি আমি ওখানে চাকরি সারি নাই, তখন ডিউটি শুরু করলাম। আমি ভাবতেছি যে এখানে যদি আমি না টিকতে পারি তাহলে আমি আবার আগের জায়গায় চলে যাব। তখন কি করলাম, মনে মনে চিন্তা করতেছি যেভাবে হোক আমাকে টিকতে হবে। যখন আমি কাজ শুরু করি আমাকে শুধু টর্চারিং করে। ওখানকার ডিরেক্টর আছে, আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করে, যেটা আমি জানি না সেটা প্রশ্ন করে, কিন্তু আমি উপস্থিত বুদ্ধিটা আমার বেশি, এটা আমি বুঝি যেটা আমি কোন দিক দিয়ে কভার করতে পারবো। ওই উপস্থিত বুদ্ধি দিয়ে আমি ওটাকে ম্যানেজ করে ফেলতাম। তখন ওদের ওই সমস্ত ফ্যাক্টরির ভিতরে নিজস্ব বাইরের কোনো অর্ডার নাই। আমি যে সেক্টরটা আসি সমস্ত মূলত আমি জ্যাকেটের জন্য অনেক ফিট এবং জ্যাকেটের জন্য ভালো কাজ করি, তো জ্যাকেট তৈরি করি। তো জ্যাকেট এটা অন্য একটা কোম্পানির থেকে সাবকন্ট্রাক্ট হিসেবে কাজ করে। তো তখন ওই কাজ করতে করতে আমি ওদের সাথে মিশা শুরু করে দিলাম। এখন আমি বলতেছি যে একজন আছে, একজন তো পাইছি আমার সাথে ছিল আগের ফ্যাক্টরিতে, আরও 2-3 জন আনলে মনে হয় আমি টিকতে পারবো। আস্তে আস্তে কী করলাম, সুপারভাইজার লেভেল যেগুলো সুইংয়ের জন্য কাজ করে, যারা সেলাই করে তাদেরকে নেওয়া শুরু করি। ওখানে আমি লাইন সেটিং করা শুরু করলাম। সেটিং করতে করতে আমি 5টা লাইন সেটিং করছি। সেটিং করার পর ওখানকার ম্যানেজার, ডাইরেক্টর, জিএম চিনে আছে, ওনারা আমার কাজে খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পর এখন আমি ওখানে চাকরি করা অবস্থায় চাকরি করতে করতে এখন আমি নিজের মতো করেই চালাইতে পারতেছি, নিতে পারতেছি। কিন্তু আসলে ওই মূলত ওইখানে ফ্লোর হয়েছে একটাতে ওটাই চলে, আর বাকি সমস্ত ফ্লোর যেগুলো আছে একটা বিল্ডিংয়ের ভিতরে, ওখানে স্কুল ব্যাগ, তারপর যে আর্মিদের তাবু, পোশাক যে কতগুলো বানায় এগুলো, এই সমস্ত জিনিসগুলো, স্লিপিং ব্যাগ যেগুলো শীতের দেশে ওই যে ভিতরে ঘুমায় এগুলো তৈরি হয়। তো আমি বলতেছি যে আমি একটা কাজে পড়ে থাকবো না, আমার সব কাজ শেখার দরকার আছে। সব কাজ শিখলে আমি কোনো জায়গায় আটকায় থাকতে পারবো না। তো ওদের সাথে আমি কাজের পাশাপাশি এই কাজগুলো শিখে ফেলার পর যখন আমি ওখানে বেতনটা মোটামুটি ভালো পাইলাম, প্রথম মাসে বেতন পাইছি 22,000 টাকা। 22,000 টাকার বেতন দিয়ে আমি ওই ঋণগুলোর মধ্যে আস্তে আস্তে দেওয়া শুরু করলাম। তা আস্তে আস্তে দেওয়া শুরু করতে করতে ঋণগুলো দিতে আমার 1 বছর গেছে। 1 বছরে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমি যে পরবর্তীতে আবার ভর্তি করাবো 2টা ছেলে, একটা 6-এ একটা 7-এ। এখন ভর্তি করাইলে আমার 2 জনের ভর্তির বিল আসে 20,000 টাকা, ভর্তির যে খরচটা। এখন আমি প্রত্যয়নপত্র জমা দিলে আমার 3,000 টাকা করে কমে আসে, 7,000 করে 14,000 টাকা লাগে। তো প্রতি জানুয়ারিতে আমার এরকম টাকাটা লাগে। এরকম সাপোর্টটা আমাকে কে দিবে? এখন আমি এর ফাঁকে দিয়ে চাকরি করা অবস্থায় এর সাথেও যোগাযোগ করতে চেষ্টা করি, আমার বাড়ির সাথেও যোগাযোগ করতে চেষ্টা যখন করি তখন ও আমাকে ধরা দেয় না। তখন আমার বাড়িও আমাকে ধরা দেয় না, আমার মা আমার ভাই ধরা দেয় না। তখন এ কী করছে, এদিক দিয়ে সাথে সংসার চালাকালীন অবস্থায় আমার মা আমার ভাইরে ও প্যাকেট করে ফেলছে, ওর পক্ষে করে ফেলার পর তখন আমি আমার মার সাথে একদিন ফোনে কথা বললাম, মা সবার জীবনে তো একটা কোনো কিছুর দরকার হওয়ার প্রয়োজন হয়, আসলে আমি 2টা ছেলে নিয়ে কীভাবে দিন কাটাতেছি, তোমার কি একটু প্রশ্ন জাগে না মনে যে ও ছেলে 2টা নিয়ে আসলে চলতে পারে না, খাইতে পারো, কয় টাকা বেতন পাই তুমি কখনো চিন্তা করছো? আমি তো জানি তুমি তো চাকরি করতেছো, খাইতেছো, আমার খবর কে নেয়, উল্টো কথা ও বলে। তখন আমি বুঝতে পারছি যে এখানে একটা কিছু আছে। তখন ওর পরের দিন আবার কল করি, দেখি ওয়েটিং কল, এর নাম্বারে কল করি, 2 নাম্বারে সেম ওয়েটিং। তখন আমি কি করছি, পাশের বাড়িতে কল দিছি, ছোট একটা বাচ্চা আছে। আমি বলছি তোমার দাদি কোথায়? কয় দাদি তো বাড়িতে আছে। তোর দাদি দেও তো। ওরে পাশ থেকে বলতেছে যে বাড়িতে নাই। এটা যখন আমি বুঝতে পারছি তখন আমি কি করছি, এই ফোনটা কাটিয়ে দিয়ে যখন ওর ফোন ফ্রি পেয়েছি আবার ফোন দিছি। ফোন দিয়ে বলতেছি যে তুমি কোথায়? কয় আমি অমুক জায়গায় আছি, তোমার নানার বাড়ির এদিকে আসছি। ফোন দিতে চাইলো, তুমি বললা যে বাড়িতে নাই। কয় না, এই কথা তো আমি বলি নাই, আমি যেটা কানে শুনছি এটাকে আমি অস্বীকার করতে পারি? উনি আমাকে ফলস বানাই দিচ্ছে যে ওরা আমাকে চায় না, ওরা ওকে চায়। বন্ধ করে দিছি যখন, তখন আমি বলছি যাক আমি একলা যদি জীবনে বেঁচে থাকি তাহলে কিছু করব, আর যদি না থাকি তাহলে কিছু করবো না। ওখান থেকে আসার পর এখন আমি নিজে চিন্তা করতেছি ওকে তো এমনি ছেড়ে দেবো না,
ছেড়ে দেওয়া যায় না। ওখানে চাকরি করা অবস্থায় আমি এই অফিসে ঢুকলাম। এই অফিসে ঢুকে আগের জায়গায় যে আমার কিছু আনা আছে, রিজাইনের একটা ব্যবসা আছে, এখানে আসি রিজাইন দিলাম। রিজাইন দেওয়ার পর এখান থেকে আমি 55,000 টাকা পাইছি। তার আগে তো আমি মামলার দিকে যাইতে পারিনি টাকার জন্য। টাকাটা হাতে নেওয়ার পর, টাকাটা পাইলাম যখন, পাওয়ার পর আমি বললাম মানে কার কাছে যাব। থানার ভিতরে যখন আমি গেলাম, ওখানে পুলিশের সাথে কথাগুলো শেয়ার করলাম। শেয়ার করার পর উনি বলতেছে যে আপনার এত টাকা লাগবে, মানে যে টাকার অ্যামাউন্ট দিছে ওই টাকা তো আমি জীবনেও সম্ভব না খরচ করা। তখন আমি বলতেছি যে তাহলে আমি এটা কিভাবে করব। হ্যাঁ, আপনার সাথে তো আমি শেয়ার করলাম আমার বিষয়টা, আপনি এত টাকার কথা বললেন, তাহলে আমি এটা আমার পক্ষে খরচ করা সম্ভব না। খরচও করতে পারবেন না, সমাধানও করতে পারবেন না, আমাকে বললো। তখন আমি তারপরেও পুলিশের সাথে একটা যোগাযোগ রাখলাম। যোগাযোগ রাখার পর আমি ওখান থেকে এক ডাক্তারের কাছে গেছি, হোমিও ডাক্তারের কাছে, মানে ছোটো ছেলেটা একটু অসুস্থ হয়েছে, ওর কাছে গেছি। তো উনি আমার মানে আপসেট দেখে বলছে যে আপনার মানে কোনো সমস্যা আছে, আপনি আমাকে খুলে বলেন। যখন আমি ওনাকে খুলে বললাম, উনি আমাকে একজন উকিল দেখাই দিল, মানে ওনার ফ্রেন্ড হয় আর কি, যে উনি অনেক ভালো মানুষ, মানুষের উপকার করে। আপনি ওখানে গেলে আপনি ফোন নাম্বার দিতেছি, আপনি আগে কথা বলেন, কথা বলি আপনার সাথে যদি দেখা করতে বলে তাহলে আপনি যাইয়েন, আশা রেখে আপনার টাকা খরচ কম পড়বে। তখন আমি ওখানে ওনার সাথে বসে থেকে কথা বললাম। কথা বলে উনি আমাকে বলতেছে যে আপনি শুক্রবারে আমার বাসায় আসুন। তো ওখান থেকে যাওয়ার পর আমি শুক্রবারে ওনার সাথে বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখা করলাম, কথা বললাম। কথা বলার পর ওনার সাথে কোর্টে গেলাম। কোর্টে সব ডকুমেন্টস দেওয়ার পরে উনি মামলা রেডি করলো। রেডি করার পর ওনার কাছে আমি 3,000 টাকা দিয়েছি মাত্র। কোর্ট থেকে মামলা করছেন আপনি? হ্যাঁ, কোর্ট থেকে। আচ্ছা, অ্যাডভোকেট নিয়ে আমি কোর্ট থেকে মামলা করলাম। কত সালে করেছেন? করলাম 15 সালের শেষের দিকে। আচ্ছা, কি মামলা ছিল? উনি মামলাটা দিল শিশু নারী নির্যাতন, নারী এবং শিশু নির্যাতন মামলা। আচ্ছা, দেওয়ার পর আবার এই যে বোন বিয়ে করছে, এই ডকুমেন্টস আমি থাকা অবস্থায়, আমার 2টা ছেলে আছে, সব কিছু ডকুমেন্টস নিয়ে সব কথাই ওখানে উল্লেখ করা হয়েছে। হওয়ার পর উনি মামলা দিচ্ছে। মামলা দেওয়ার পর মামলার 15 দিন যেদিন হয়েছে, আমি বলতেছি যে ওরে ইমিডিয়েটলি ধরা দরকার, এটা কি করতে হবে। তখন উনি ওই শুধু 3,000 টাকার উপরে আমার যে কাজগুলো করছে, এবং উনি 15 দিনের মধ্যে ওরে অ্যারেস্ট করেছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি যেটা বলছেন যে যেই পার্টিকুলার কোনো পুলিশের কাছে আপনি গেছেন, সে আপনাকে সাহায্য করেনি, কিন্তু আমাদের যেটা একটা নিয়ম আছে, আপনি কি জানেন যে একটা হেল্পলাইন আছে 999-999, এটা কি জানেন? পুলিশের হেল্পলাইন, যে এই নাম্বারে ফোন করে যদি কোনো বিপদ বা কোনো ধরনের পুলিশের সাহায্যের দরকার হয়, পুলিশ এই নাম্বারে ফোন করলে এটা সাহায্য করে। এটা কি আপনি জানেন? না, আমি আজকে পর্যন্ত জানতেন না। আচ্ছা, এছাড়া কোনো এসআই যদি কোনোভাবেই আপনার কাছ থেকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করে, তাহলে তার যে বস আছে তার কাছে যাওয়া যায়। সেই বস যদি হ্যারাসমেন্ট করে, তাহলে তার যে বস আছে তার কাছে যাওয়া যায়। এই রকম করতে করতে আইজি পর্যন্ত যাওয়া যায়। এটা জানতেন? হ্যাঁ, এটা জানতাম, কিন্তু আমি জানি যে ওই অপেক্ষা করতে হয়, অপেক্ষায় বসে থাকতে থাকতে আসতেছে নাই এরকম। এখানে আমি শুধু একটা লাইনভাবে যোগ করতে চাই যে সিস্টেমের মধ্যে কোনো না কোনো প্রবলেম থাকাটা মানে হচ্ছে পুরো সিস্টেমটাই করাপ্ট, এটা না। হ্যাঁ, সেবাটা আমাদের পাওয়া অধিকার, সেবাটা পাওয়া আমাদের অধিকার, সেবাটা পাই না। কিন্তু এই যে ইনফরমেশনটা, এটা যদি আপনার জানা থাকতো, তাহলে হয়তো এই হ্যারাসমেন্ট আপনি পড়তেন না। আপনি যদি 999 ফোন করে ওই পুলিশের এগেনিস্টে যদি আপনি অভিযোগ করতেন, হ্যাঁ, বা পুলিশের এগেনিস্টে কীভাবে অভিযোগ করা যায় সেই জায়গাগুলো যদি আপনার জানা থাকতো, আপনি যদি তাকে বলতেন যে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি, আমি এটা করেছি ওটা করেছি। নারী এবং শিশু নির্যাতন মামলা কিন্তু শুধু থানায় গিয়ে যে করতে হবে তা কিন্তু না, কোর্টেও করা যায়। আপনি কোর্টেই করেছেন। এছাড়াও মানবাধিকার সংস্থাতে গিয়ে আপনি যদি কমপ্লেনটা লিপিবদ্ধ করতেন, তারাই আপনার হয়ে স্টেপ নিত। সুতরাং বিষয়টা এত সহজেই পুলিশ আপনাকে এভাবে এই জিনিসগুলো অফার করতে পারতো না। তো এগুলো যে না জানাটা, এটাও কিন্তু আমাদের নিজেদের একটা সমস্যা। হ্যাঁ, মানে আপনার প্রেক্ষাপট আসলো বলেই আমি কথাগুলো বললাম, কারণ এই ভিডিওটা, এই অডিওটা লাখ লাখ মানুষে শুনবে, তারা হয়তো বা এই কথাগুলো শোনার পরে উপকৃত হবে, সে কারণেই বলা। তারপরে কি হলো? অ্যারেস্ট করলো। অ্যারেস্ট হওয়ার পর ওকে ঢাকা অ্যারেস্ট করছে, তারিখ পড়ছে, মামলার তারিখের পরে ওই দিন আমার ওর সাথে দেখা হইলো, কোর্টে দেখা হওয়ার পর ও মামলা বলছে যে আমি তো ওকে ডিভোর্স করি নাই, আমি ওকেও রাখবো ভরণ পোষণ দিব, দুইজনেই আমার স্ত্রী। সোজা আঙুলে ঘি ওঠে না, একদিনে উঠলো। হ্যাঁ, এটা শুধু ওখানে মুখে শো বলে, কিন্তু বাস্তবে কিছু করে না। তো ওখানে বলার পর কি হলো? ওখানে যখন বলার পর যখন দিব বলছে, এবং দুই পক্ষ নিয়ে বসার পর দিব গইয়া ওখান থেকে আমি এরপরে আবার চাকরি চালাবো, এত দূর আসা যাওয়া তো সম্ভব না। আমি চাইছি যে একটা সমঝোতা, দেখতেছি যে এই সমঝোতা যখন কোর্টের ভিতরে মুভ হয় তখন ওখানে স্বীকার করে, যখন ওখান থেকে চলে আসে তখন আর কোনো খোঁজখবর নাই। চলে আসে মানে কি? ওকে জামিন পেলো? হ্যাঁ, পরে ওরা জামিন পেয়েছে। আচ্ছা, জামিন পাওয়ার পর পরে যখন দুজনকেই ধরছিল। হ্যাঁ, দুজনকে ধরছিল। ধরার পর জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে এর ফ্যামিলি আবার ওকে চাপ দিছে যে তুমি এই বিষয়টা নিয়ে কি করবা। বলে যে এটা বিষয় নিয়ে তোমরা কোনো কথা বলবো না, এটা আমার ইন্টারনাল ব্যাপার।
ব্যক্তিগত ব্যাপার। ওর চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হলো না? চাকরির ক্ষেত্রে চাকরি থেকে ওকে সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, এই ঘটনার পরে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে আমি যখন মামলাটা চালাইতে পারতেছি না, এখন আমি ছেলের পড়ালেখা চালাবো না সংসার চালাবো নাকি আমি চলবো, এদিক দিয়ে আমার টাকা শেষ করার পরে আমি করলাম, পরের বছর আবার ভর্তি 6 থেকে 7, 7 থেকে 8 প্রতি বছরে আবার ভর্তি পরীক্ষা শুরু হইলো। টাকা এদিক দিয়ে খরচ করলাম, পরে সুদে টাকা নিয়ে ছেলে ভর্তি করাইলাম। পরে আমি যখন মামলাটার পরে চালাইতে পারতেছি না, এদিকে আমার একটা ব্যাকআপ হওয়ার কারণে পরে ও নিজে থেকে কোর্টের মাধ্যমে কি করে রিলিফ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার পুনরায় কোন কাগজপত্র শো করে আবার চাকরি করতেছে। আবার চাকরি করার পরে যখন আমি নিজে চিন্তা করলাম যে আসলে দূরে এলে তো সব আমার টাকা শেষ হয়ে যাবে বা আমি নিজেও শেষ হয়ে যাবো, পরে ছেলে দুটো বাঁচাইতে পারবো না করার কারণে পরে সিদ্ধান্ত নিয়েছি নাম্বার সব সিম চেঞ্জ করে বাসা টাসা চেঞ্জ করে এক জায়গায় যে ভিড়ছি, মানে এক জায়গায় বাসা নিয়ে রয়েছি, ছেলে দুটো পড়ালেখা করাচ্ছি, আমি নিজে চলতেছি। এই চলাচল অবস্থায় আমার 16 সালের মধ্যে 16 সালের শেষের দিকে আমি যে অফিসে চাকরি করি ওই অফিস থেকে আমাকে আরেকটা ফ্লোরের ভিতরে ট্রান্সফার করে দিয়েছে। ট্রান্সফার করা অবস্থায় ওখানে ফ্যাক্টরিটা ছিল সব কোরিয়ান লোকজন ওখানে মালিকরা ছিল। চাকরি করা অবস্থায় এক কোরিয়ান লোকের চোখের মধ্যে আমি পড়ে যাই। ও কোরিয়ান যেভাবে হোক ও আমাকে ভোগ করবে, মানে ওর ভিতরে পরিকল্পনা একটা। তখন আমার বাঙালি যে ম্যানেজমেন্ট আছে, বাঙালি ম্যানেজার ওনাকে প্রস্তাব করার পর ও বাঙালি ম্যানেজার বলছে যে ওকে এই সমস্ত কথা বলা তো দূরের কথা, আমি যদি ওকে কিছু বলি ও জুতা খুলে আমার পিঠাইব, ওকে আমি এই কথা বলতে পারবো না। যদি তুমি বলতে না পারো তুমিও চাকরি করতে পারবে না। ওনার উপর একটা প্রেশার যখন আসছে তখন উনি আমাকে রুমের ভিতর ডাকে নিয়ে কথাটা আমাকে বলছে। আমি বলছি যে দেখেন, আমার জীবনে যাই হোক, যা কিছু হোক না কেন, যতই ঝড় যাক না কেন, আমি আমার ক্যারেক্টার খারাপ করব না। যদি আমার চাকরি না থাকে, না থাকবে, যদি আল্লাহ আমাকে চালায় আমি সেভাবেই চলবো, যদি আমার কপালে আরো দুঃখ কষ্ট লিখেই থাকে আমি ওটাকে বহন করব, তবু আমি আমার ক্যারেক্টার খারাপ করবো না। বলার পর উনি আমাকে কোনোভাবেই পাচ্ছে না। তখন একটা মাল যেভাবে আমরা শিপমেন্ট করি ফেল গেছে আর কি। তো ওই বায়ারকে উপস্থিত বোঝানোর জন্য আমাকে যেটা করণীয় ফ্যাক্টরির পক্ষ থেকে করা হয় আর কি, এই কাজটা আমি করতেছি। বায়ারকে হ্যাপি করার জন্য রাগ উঠে গেছে যখন, তখন আমি যদি এখানে চাকরি করতে না পারি, এখানে কারোর চাকরি করতে দিব না। কিন্তু উনি আমার পিছনে 5 জন না লাগায়, 2 জন কোরিয়ান 3 জন বাঙালি লাগাই দিছে। এমনভাবে টর্চারিং করতেছে, আমি ওখানে চাকরি করতে পারতেছি, চাকরি করতেও পারবো না। তখন আমার বেতন ওখানে 27,000 টাকা উঠছে। এখন আমি কি করবো, চাকরি বাঁচাইতে পারতেছি না, এদিকে আমি এই কাজও করতে পারতেছি না। তখন আমার মাথা গরম হয়ে গেছে। পরে আমি কার্টুনের চিপের ভিতরে 2 জনের শার্টের কলার ধাম করে ধরে 2 জনের ঘুষির উপর ঘুষি মারছি। ঘুষি মারার পর ওরা যখন 3 জন আমাকে ধরতে আসছে, এই পিছন দিয়ে পা দিয়ে আমি লাথি মারার পর এখান থেকে আমাকে ওই সাইড থেকে এক মহিলা আনার পর আমাকে ওখান থেকে সরে নেওয়ার পর আমি বলছি যে আমি এখানে চাকরি যদি করতে না পারি, ওরা 5 জন চাকরি করতে পারবে না এখানে, আর ওরা 5 জন যদি চাকরি করে তাহলে আমি এখানে চাকরি করবো, নইলে আমি কারোর চাকরি করতে দিব না। চাকরি ওই দিন ওই 5 জনেরও শেষ, আমারটাও শেষ। চাকরি ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার পর আমি ওখান থেকে ডিজাইন দিয়ে টাকা পাইছি 38,000 টাকা পাইছি। 38,000 টাকা। এখন আমি আরেকটা চাকরি ধরতে গেলে যে আমার ব্যালেন্স লাগবে, আমি তো ওই মাসে আর চাকরি পাবো না, বা আজকে যোগাযোগ করলে আজকে চাকরি পাবো না, এরকম। তখন আমি কি করলাম, ওখান থেকে বের হয়ে আসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেটওয়ার্কে আমি কল করা শুরু করে দিলাম, ফোন করা শুরু করে দিলাম। তখন আমাকে লোকেশন দিচ্ছে, অমুক ফ্যাক্টরিতে আসে, এখানে লোক নেবে, ওখানে লোক নেবে, এরকম কথা বলতেছে। কথা বলার পর আমি যাচ্ছি ফ্যাক্টরিতে, যাচ্ছি, ইন্টারভিউতে শো করতেছি, ইন্টারভিউ দিচ্ছি। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে জয়েনিং ডেট দিচ্ছে, 2 তারিখে তুমি জয়েন করবা। কিন্তু 1 তারিখে আমার কাছে জিএমরা যারা আছে, ভালো ভালো পজিশনের লোকেরা যারা আছে, এরা আমাকে কল করতেছে, তুমি আমার বাসায় একটু আসতে পারবা। আমার সাথে ফ্যাক্টরির সাথে সম্পর্ক হচ্ছে, আমি কাজের জন্য গেছি, ইন্টারভিউ ফেস করছি, আমি ওখানে চাকরি করব। আপনি আমাকে ইন্টারভিউ নিছেন, পরীক্ষা দিতে হয়েছে, আপনি আমাকে মার্ক করছেন, যেখানে আমি সিলেক্টেড হয়েছি সেখানে আপনি কেন আমাকে রাত্রেবেলা আপনার বাসায় ডাকতেছেন? আপনার চাকরি আমার লাগবে না, আমি আপনার চাকরি করবো না। জয়েনিং ডেট দিয়েছে আমার 2 তারিখে সেখানে জয়েন করার কথা, আমি জয়েন করি নাই। না করার পরে আমি 2 মাস জবলেস থাকলাম, আবার একটা কষ্টের ভিতরে পড়ে যাচ্ছি। 2 মাস চাকরি না থাকা, আমি এখন এইদিকে থাকা খাওয়া সমস্যা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, এক কোরিয়ান ম্যাডামরে পাইছি। ও ম্যাডামের কাছে কল করছি, ম্যাডাম আমার জব লাগবে। কয় কামিং, ওইরকম পরিস্থিতি নাই, আমি একটা ভালো কাপড় পরবো বা আমার পদ পজিশন অনুযায়ী যে আমার 1 মাস থাকা দরকার, স্মার্ট থাকা দরকার, ওইটা আমার কাছে নাই। এখন ওরা সবসময় ফলো করে আউটলুকিং, আমার কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে আমি কাজের কোয়ালিটি কী দেবো। তারপর কোনো রকম ম্যানেজ করে আমি গেছি। যাওয়ার পরে উনি আমাকে প্রস্তাব দিল যে তুমি আমার এখানে কন্ট্রাক্টে কাজ করবা, ডেলি হিসেবে তোমাকে টাকা দেবো। এখন আমি যে পজিশনে চাকরি করছি ওই পজিশনে আমাকে সবাই চিনে। এখন আমি যদি তোমার এখানে কন্ট্রাক্টে কাজ করি, আমি কন্ট্রাক্টে কাজ করতে পারবো না, সম্ভব না, আমি কাজটা করবো না।
তখন আমাকে বলতেছে আমার টেমা বাইরের একটা 11,000 পিস মাল ফেল আছে, মালটা আমি 10 বার রিচেক করছি, আমার মালটা শিপমেন্ট দিতে পারতেছি না, তুমি যদি এই মালটা শিপমেন্ট দিতে পারো তাহলে তোমাকে আমি 25,000 টাকা স্যালারি দিব, প্লাস তোমাকে ফুল বোনাস দিব। তখন আমি ওর কথায় রাজি হয়ে যাই যে আমি মালটা শিপমেন্ট করাই দেবো, আর তোমার যেটা দেওয়ার তুমি আমাকে দিবা। চিবি তখন আমি ওখানে জমা দিলাম। জমা দেওয়ার পর ওই দিন থেকে আমি ওখানে কাজ স্টার্টিং করলাম। স্টার্টিং করার পর আমি 4 দিনে কাজটা ওকে করে 5 দিনের দিনে ওর শিপমেন্ট আমি ওকে করাইলাম। ওকে করার পর উনি আমাকে 25,000 টাকা বেতন ধরাইলো আর দিল, মানে ওই রোজার মাসের 10 দিন আগে আমি জয়েন করছি। ওখানে ফুল বোনাস আমাকে দিয়ে দিছি। মোটামুটি একটা ভালো পজিশনে আসলাম। আসার পর কোয়ালিটি ম্যানেজারের সাথে, আমি যে কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ম্যানেজারের সাথে যখন আমি চাকরি করতে যাব, আমার সব কিছু ইন্টারনাল ডিল করতে হবে কোয়ালিটি ম্যানেজারের সাথে। আমার সমস্যাগুলো কোয়ালিটি ম্যানেজার ডিল করবে বায়ারের কাছে, কারণ আমার ফ্লোরে একটা জিনিস তৈরি করতে গেলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেটা আমি জানি। সেটা আমার কাকে জানাইতে হবে? ম্যানেজারকে জানাইতে হবে। ম্যানেজার যদি আমাকে সাপোর্ট না করে সেখানে কিন্তু আমি কাজ করতে পারবো না। এখন ম্যাডামের কথা হচ্ছে যে আমি সকাল 7টা থেকে ঢুকবো, রাত্রে 9টায় বের হবো, এবং ওই ম্যানেজার কি করে সব কিছু ইনফরমেশন ওকে দিতে হবে, ম্যাডামকে দিতে হবে। ম্যাডাম আমাকে বলতেছে, এবং কোনো শুক্রবার বন্ধ নয়, প্রতি শুক্রবারই ডিউটি করতে হবে, সকাল 7টা থেকে রাত্রে 9টা। অ্যান্ড কোনো রকম এদিকে তো আমার টাকার দরকার, প্রয়োজন আছে, করতে হবে। করা অবস্থায় এর ফাঁকে দিয়া চাকরি করলাম। করতে করতে থাকতে থাকতে আমি এদিক দিয়ে অসুস্থ হয়ে গেলাম। আপনার বাচ্চা এখন, বড় বাচ্চাটা কোন ক্লাসে পড়ছে? বড় বাচ্চা এসএসসি পরীক্ষা দিব, আর ছোটটা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোটটা জিএসসি শেষ করছে। এবং আপনাদের ফর্মালি যে ডিভোর্স হওয়াটা সেটা এখনো হয় নাই? না। এবং আমি যতদূর জানি যে আপনাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। ওরা কি করে না করে আপনি যোগাযোগ রাখেন না, ওই পক্ষ থেকে কোনো যোগাযোগ রাখে না। আপনার 2 বাচ্চা তার বাবাকে মিস করে না? মনে করলেও ও আমাকে ওর কথা মনেও করতে দেয় না। বাবা মানে ছেলেই মনে করতে দেয় না? ওই যে বলছে যে তোমাকে আমি চিনি না, এটাকে কেন্দ্র করে ও যোগাযোগ করতে দেয় না। শুধু আমাকেই সান্ত্বনা দিচ্ছে যে হাজারো হলেও আমি তো এসএসসি পাস করব, তোমাকে তো আমি ভালো কিছু দিব, ভালো রেজাল্ট দিব। তো এটার উপরে আমার ভালো কিছু রেজাল্টের উপর কিন্তু একটা আমার ভালো কলেজ অপেক্ষা করতেছে। যেহেতু ভালো কলেজে আমি যাব, তো আপাতত এখন 3 থেকে 4টা টিউশনই ধরে ফেলছে, মানে যাতে করে পড়াশোনা আপনার পাশাপাশি কিছু ইনকাম করে একটা কলেজের ব্যবস্থা করতে পারে। যে আমি 3-4টে টিউশনি ধরে ফেলছি, আমার টিউশনির বেতন প্রায় 3 থেকে 4,000 টাকা হবে, আমি আমারটা চালাই নিতে পারবো। তুমি শুধু কষ্ট করে ছোটোটাকে একটু ধাক্কায় তুলে ফেলাও। আর আমি যে কষ্ট করে চাকরিটা করতে যাব, আমার শারীরিকভাবে আমি অন্য একটা সমস্যায় আছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনি ডিভোর্স দেন না কেন আপনার হাজব্যান্ডকে এত কিছুর পরেও? ডিভোর্স করি নাই যে আমার ছেলেপেলেরা বড় হচ্ছে, যদি কখনো কোনো সময় পিতৃ পরিচয়ের জন্য কেউ কিছু বলে, এটা তো বলতে পারবো যে আমার হাজব্যান্ড আছে, বা আমি ব্যতিক্রম চিন্তা ভাবনা কখনো করি নাই। যদি আমি কখনো করতে যাইতাম ব্যতিক্রম চিন্তা ভাবনা যে আমি আর একটা বিয়ে করব, তাহলে আপনি করতেনই, তাহলে এটা করতাম। যে বিয়ে করার চিন্তা ভাবনা কেন করি নাই, যে যাকে এত ভালোবেসে এক কাপড়ে যার কাছ থেকে পালাই চলে আসি, মানে নিজের ওর উপর ভরসা করে চ্যালেঞ্জ করে সংসার জীবনে ঝুঁকি নিছি, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি আরেকজনের কাছে যাব, সে যে আমাকে ছেড়ে চলে যাবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো? আপনার লাইফের এখন পরিকল্পনা কি, এম কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো মানে একবার যদি এগোতে চাই যে আমি বিয়ে শাদী করবো, কিন্তু 2বার আমি পিছিয়ে আসি। এই জায়গাটা নয় বাদই দিলাম, এছাড়া থাকে না মানুষ, বেঁচে থাকি কেন আমরা? আপনার যদি বলি যে সুখের জায়গা কোনটা, মানে আস্থার জায়গাটা কোনটা, যেই ভবিষ্যৎটা চিন্তা করে আপনি এখনো শক্তি পান, সেই জায়গাটা কোনটা? ভবিষ্যৎটা চিন্তা করি যে আমার শুধু ছেলে 2টোর উপর ভবিষ্যৎ চিন্তা করি, আর কিছু না, আর কোনো কিছু চিন্তা করার মতো কিছু নেই। নিজের পরিবারের আমি এ পর্যন্ত যতজনের, আমার মা বাবা ভাই বোন স্বামী বন্ধু বান্ধব সব থেকে শুরু করে আমি কখনো কারো কোনো ক্ষতি করি নাই, বরং নিজের টাকা পয়সা শ্রম সব কিছু দিয়ে উপকার করছি। কিন্তু যখন আমি বিপদে পড়ছি, তাদের কাছে কল করছি, সবাই আমার থেকে সরে চলে গেছে। এটাই আমার থেকে জীবনে বড় দুঃখ এবং বড় কষ্ট। তো মনে হয় না যে সবচেয়ে কাছের মানুষ মা, সে থাকলো না, আপনি যদি বলেন ভাই, সেও নাই, তো রক্তের সম্পর্কের মানুষগুলোই তো আপনার কাছে থাকেনি, অত সেই ফ্যামিলিকে আপনি টেনে তোলার জন্য আপনি কি করেন নাই, সবই করছেন। সব করছি। তাহলে আপনার সন্তানরাও যদি বড় হয়ে আপনাকে কষ্টটা দেয়, তখন কি করবেন? এই যে কষ্ট ছাড়া তো এর থেকে আর বেশি কিছু নাই। এখন আমি কার উপর ডিপেন্ডেন্ট করে আর একটা জীবনের সাথে জড়াবো যে সে আমাকে ভালোবাসবে বা ভালোবাসা দিবে? আমি সত্যি বলতে আমি প্রকৃত ভালোবাসা আমি কারো থেকে পাই নাই। আমার ভিতর কাঁদে যে আমি একটা ভালো মানুষ পাবো বা কাউকে ভালোবাসবো, কেউ আমাকে আমার মতো করে ভালোবাসবে, এটার জন্য আমি খুব মিস করি। এখানে আজকের এই গল্পটা না, মানে 2 দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে একটা মেয়ে, আমাদের সমাজের একটা নারী কতটা ফাইট করে দেখেন, কন্যা থাকা অবস্থায়, জায়া থাকা অবস্থায় এবং জননী থাকা অবস্থায়। এই ভদ্রমহিলা রাইট নাও
36 ইয়ার্স, যদি ভুল না বলে থাকি, 36 বছরই তো বলেছিলেন প্রথম দিকে। 36 বছর বয়সে তার জীবনে পাওয়া বলতে কিছুই নাই এই 2টা সন্তান ছাড়া। এবং এই 2টো সন্তানের, আমি যে বললাম না 2টো অ্যাঙ্গেলের গল্প আজকে, সেটা হচ্ছে যে আপনি নারীদেরকে কেন বেশি করে সম্মান করবেন সেটা জানা দরকার। এই মহিলাটা কিচ্ছু চায় না, কষ্ট করে শুধু রুটি রুজি দিয়ে তার 2টো সন্তানকে মানুষ করবে, সেখানেও কত প্রতিবন্ধকতা, এবং এই জন্য এদেরকে বেশি বেশি সম্মান করা উচিত। আর আরেকটা জায়গা, যে জায়গাটা হচ্ছে হলো এনার 2 সন্তান। এই 2 সন্তানকে আজকের এই গল্পটা, আমি জানি না আপনার সন্তানকে আপনি কখনো এগুলো বিস্তারিত বলেছেন, কখনো কাছে বসিয়ে বলা হয়েছে, সেই সুযোগটা পেয়েছেন? না, কখনো বলা বলি নাই। আমি শুধু বলছি যে তোমরা আমার কখনো কোনো বিষয়ে চিন্তা ভাবনা করবে না, তোমাদের পড়ালেখা তোমরা চালাই যাও, টাকা আমি যেভাবে আমার ভিক্ষা করা লাগলে করবো, কাজ করতে হলে ডেইলি কাজ করা লাগলে কাজ করবো, কাজ করি তোমাদের টাকা পয়সা রুজি করে আমি তোমাদের পড়ালেখা চালাই। এই গল্পটা তোমাদের 2জনের জন্য, বিশেষ করে তোমরা যে 2 ভাই আছো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহ তো কাউকে ফেলে দেন না, সেই অর্থে বলছি আর কি, যে আল্লাহর পরে তোমরা হচ্ছে 2জন, যেই 2জনই হচ্ছে ওনার শেষ আশ্রয়স্থল। ওনার জীবনে যদি কোনো কারো কাছ থেকে যদি প্রত্যাশার কোনো কিছু বাকি থাকে, যে আমার এই 2টো সন্তান, এই 2টো সন্তানের কাছ থেকে অন্তত আমি আমৃত্যু ভালো ব্যবহার এক্সপেক্ট করি। সো এই গল্পটা আমার মনে হয় সাধারণ মানুষের যতটুকু শোনা প্রয়োজন, তার চেয়ে বেশি শোনা তোমাদের 2জনের বেশি প্রয়োজন, যাতে করে তোমরা তোমার মার প্রতি মানে যথেষ্ট সম্মানের ব্যবহারটুকু করতে পারো। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে আপনি চট্টগ্রাম থেকে কষ্ট করে আজকে এখানে এসেছেন ঢাকার স্টুডিওতে। আপনি লাখ লাখ মানুষকে নিজের গল্পটা বললেন, এবং অনেক মানুষই আপনার এই গল্প দেখে কাঁদবে, অনেক মানুষই আপনার এই গল্প দেখে শিখবে, শুনবে। তারপরেও যদি একটু বলতে চাই, আপনাকে জিজ্ঞেস করি, আপনি কেন বললেন আপনার এই গল্পটা? আমি বললাম যে আমি এই যে 2টা ছেলেকে নিয়ে জীবনটা যাপন করতে গিয়ে যে সমস্যাগুলো আমি ফেস করছি, এখনও আমি ইন্টারনাল সমস্যা ফেস করি। যেমন আমি এই মাসের 4 তারিখে জয়েন করছি, আমি আরও অন্য অন্য সেক্টরের মধ্যে চাকরিতে জয়েন করার জন্য গেছি, চাকরি হয়েছে, আমি খারাপ প্রস্তাবের কারণে চাকরি করতে পারি না। নিজের চরিত্র ঠিক রেখে কাজ করা ভয়ানকতম কঠিন, আপনি এটাই বলতে চেয়েছেন? হ্যাঁ, বা আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, যে আমি চলতে যাই যে আমাকে কেউ সাপোর্ট করবে, এরকম সাপোর্ট করার মতো কেউ নাই। তো আমার মতো যেন কেউ ভুক্তভোগী না হয়, নিজের ডিসিশন যেন কখনো নিজে না নেয়, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। যদি নিজের ডিসিশনে বিবাহ কেউ করে, তাহলে এরকম সাপোর্ট থেকে বঞ্চিত হতে হয়। আর জীবন কিন্তু আবেগ দিয়ে চলে না, বাস্তবতা দিয়ে চলে। বাস্তবতার দিক থেকে সবকিছু চিন্তা ভাবনা করে বাস্তবতার সাথে যেন মানুষ চলাফেরা করে, এই জন্য আমি এই কথাগুলো বলছি, আমার মতো ভুক্তভোগী যেন কেউ না হয়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন সবাই। সবসময় বলি, একটা গল্প 1000 জন মানুষের শিক্ষা হোক। প্রিয় শ্রোতা এবং দর্শক, আগামী বুধবার রাত 11টায় আমি আরজি কিবরিয়া আরও একটা জীবন গল্প নিয়ে ফিরে আসব। ভালো থাকুন সবাই, আবারও শুভকামনা।